সবাইকে ওয়েলকাম আজকের 39তম এপিসোডে। হাই সাদমান, হাই এনায়েত, কি অবস্থা, কেমন যায় দিনকাল? সুপার অবস্থা ভাই, নেটটা ঠিক থাকলেই হবে চোস পডকাস্ট আজকে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আজকের পডকাস্টটা হচ্ছে রেসপেক্টের উপরে আমরা করব, যেমনটা আপনারা থাম্বনেইলের মধ্যে দেখছেন এন্ড টাইটেলের মধ্যে দেখছেন। অ্যাকচুয়ালি একজন পার্সনকে, সেই পার্সনটা আপনার বাবা মা হইতে পারে, দ্যাট একজন টিচার হইতে পারে, ইভেন একজন থার্ড পার্সন যে ইতিহাসের খুব ফেমাস ব্যক্তি, কিংবা একজন সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি, তাদেরকে আমরা আসলে কেন রেসপেক্ট করি অ্যান্ড তাদের রেসপেক্টের ধরনটা ভিন্ন ভিন্ন পার্সনের ক্ষেত্রে আমরা কেন আসলে আলাদা স্কেলে চিন্তা করি। ইভেন আমাদের বয়সের পার্সপেক্টিভ থেকেও, ইভেন ইকোনমিক ক্লাসের পার্সপেক্টিভ থেকেও একজন ধনী মানুষ তাকে কীরকম রেসপেক্ট করা হয় অ্যান্ড উইথ রেসপেক্ট টু দেম একজন গরিব মানুষ তাকে কীরকম রেসপেক্ট করা হয় অ্যান্ড কেন করা হয়, এই সাইকোলজিক্যাল কনসেপ্টগুলো নিয়ে আজকের পডকাস্টের মধ্যে আমরা আলোচনা করবো। সো প্রথমেই আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যদি একজন ইন্টালেকচুয়াল যিনি ইতিহাস থেকে বর্তমানে আমাদের টাইম ফ্রেমের মধ্যে চলে এসছেন 2021-এ, এরকম একজন ইন্টালেকচুয়াল যিনি এখন সোশ্যাল মিডিয়া চালাতে পারেন, সাপোজ রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা কাজী নজরুল ইসলামের মতন বড় বড় যে ইন্টালেকচুয়ালরা যারা আছেন, কিংবা আহমেদ সফা, আখতারুজ্জামান ইলিয়াসের মতন মানুষরা, তারা ধরলাম আজকে সোশ্যাল মিডিয়ার তাদের একটা ভেরিফাইড পেজ আছে অ্যান্ড তারা শহর মানে সাপোজ আজকে সাকিব আল হাসান স্ট্যাম্প ভাঙছে রাগ করে, এই ব্যাপারে তারা স্ট্যাটাস দেওয়ার সক্ষমতা রাখেন। এখন আপনাদের কি মনে হয় যে এইরকম একটা সিনারিওতে সেই ইন্টালেকচুয়ালরা যারা বিতর্কের ঊর্ধ্বে উঠে এখন পর্যন্ত আমাদের মাঝে খুব বিখ্যাত অ্যান্ড তাদেরকে আমরা সম্মান করি, যদি এই সোশ্যাল মিডিয়ার যুগে তারা এক্সিস্ট করতেন অ্যান্ড এইরকম বিভিন্ন জায়গায় তাদেরকে অপিনিয়ন দেওয়া দরকার হতো, সেই ক্ষেত্রে তারা আসলে এইরকম একটা এটাকে কি বলা যায় 100% রেসপেক্ট ধরে রেখে মরতে পারতেন কিনা? ওকে, না আমি সাদমানকে বলতে দিব আগে, সমস্যা নেই। সাদমান বলো। যে আমি যদি কোয়েশ্চেনটা সিম্পলিফাই করি, মন করেন খালিদ ফারহান এসে আপনার পেজে একটা কমেন্ট করে গেল, এখন খালিদ ফারহান সম্পর্কে আপনার রেসপেক্ট অবস্থা কেমন থাকবে, এটা হচ্ছে কোয়েশ্চেনটা। সো আমাদের মনে করেন রবীন্দ্রনাথ এসে কমেন্ট করে গেল, কিংবা অন্য যে কেউ মনে করেন আইনস্টাইন এসে কমেন্ট করে গেল, আইনস্টাইনকে যে লেভেল আপনি সম্মান করতেন ওখান থেকে বাড়বে না কমবে? সো আমার আনসার হচ্ছে একটু হইলেও কমবে, বিকজ অতীতে যেসব মানুষ আমরা অনেক লেজেন্ডারি লেভেলে দেখি, তারা না আমাদের মাথায় একটা আইডিয়া হিসেবে আছে, এবং যে মোমেন্টে তারা কমেন্ট করে বসবে ওই মোমেন্টে আমাদের কাছে একটা মানুষ হয়ে যাবে। সো আইডিয়া থেকে একটা মানুষ হয়ে যাওয়ার একটা ডিমোশন হবে। সো রেসপেক্ট আমি না চাইলেও যেহেতু হিউম্যানাইজ হয়ে যাবে, তাই আমার ফ্যাসিনেশন একটু হইলেও আই গেস কমে যাবে। কাজী নজরুল আর রবীন্দ্রনাথ একই মানুষ না ভাই? আমি লাল পাঞ্জাবি পরে আসছি, তার মানে এটা যে আমাকে অ্যাড্রেস করবেন এটা? না, আমি দেখছিলাম রবিতেই না ঝামেলা হইলো কয়েকদিন আগে, তখন মামলা হইলো রবির পেজ থেকে। এরাই ভালো ভালো না ফারুন ভাই, এইটার পরে আমি শিওর মানে আপনি 100% রেসপেক্ট নিয়ে মরতে পারবেন না, এটা শিওর ফর শিওর। আমার 100% রেসপেক্ট নিয়ে মরার কোনো চান্স নেই, আশাও নেই, পসিবল হলো আমার মনেও হয় না। এনায়েতের, আমি এই যে মেইন প্রশ্নটার উত্তর দেওয়ার আগে বলি, এনায়েতের ইন্ট্রোটা কিন্তু খুব সুন্দর হয়েছে সাদমান, এবং আমার মনে হয় সুন্দর হওয়ার কারণ হইলো ও তো এখন আরজের হওয়ার দিকে আস্তে আস্তে আগায় যাচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা দেখলাম না লাস্ট দিন খুব সুন্দর একটা ইন্টারভিউ দিল। হ্যাঁ, খুব সুন্দর। ওই সময় সময়টা ঠিকই হয় আসলে, আচ্ছা, আচ্ছা। ওইসব ইন্টারভিউ জন্য বসা, খালি আমাদের সাথে তার বসতে সমস্যা হয়। মানুষজনকে ক্যারিয়ার বিষয়ে কি কি জানি আচ্ছা বললো, আচ্ছা, ক্যারিয়ারের A to Z ঘন্টা খানেক ধরে। হ্যাঁ, লাইভ। সাদমান এটা দেখছে না? ভালো, আপনারা দেখছেন, এটা বেশ ভালো লাগছে আমার কাছে। তখন এনআইতে ঠিকই কানের মধ্যে হেড গিয়ার পড়তে পারে, মাইকটা একটু মুখ থেকে দূরে ধরতে পারে, একদম সব। জিনিসটা কিভাবে হয় আসলে? দেখো ওইগুলো আমি কিছু করি নাই, ওগুলো তো সব হচ্ছে অ্যারেঞ্জ করা ছিল ওদের কাছ থেকে, তো আমার কিছু করা লাগে না, আমার আইসামি লাগে দেখে ইয়ে করে। হ্যাঁ হ্যাঁ, আমি স্টুডিওতে গেছিলাম, আমার বাসার মধ্যে তো এত সুন্দর সেটআপ সম্ভব না। ওকে, হ্যাঁ, নাইস। আমরা এখানে হাতে চেষ্টা করে এনআইতকে দেয়াল থেকে আরেকটু 2 ফিট দূরে বসাতে পারলাম না, বাট হ্যাঁ আমাকে ওখানে থেকে যায়। কখনো কোনো স্টুডিওতে দাওয়াত পাইলাম না এনাতে, জীবন। তাই না না না, ভাইয়া? রিকশা ভাড়া বলতে আপনি গেছেন, আপনি গেছেন দেখেই তো আমি গেলাম আমি তো পরে। স্টুডিওতে যাওয়ার সুযোগ পাই নাই, আমি তো ডিজিটালি করছি। হ্যাঁ, স্টুডিওতে যাওয়া অন্য একটা ভাব। আয়ারল্যান্ড থেকে সশরীরে সেখানে চলে আসবেন। গেছে, তুই তো এনআইত তো সশরীরে চলে গেছে একদম, একদম। ওইখানে পদধূলি দিয়ে গেছে ওইখানে। ওকে, আমার So, আমরা যেখানে ছিলাম রেসপেক্ট। আমার 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 মত সাদমানের মতোই। আমার মনে হয় কেউ যদি কমেন্ট করতো, ডাজন্ট রিয়েলি ম্যাটার কমেন্ট ভালো হোক, খারাপ হোক, মজার হোক, অন্য যেরকমই হোক কমেন্ট, আমার মনে হয় রেসপেক্ট একটু কমে যাবে। বেশিরভাগ এটা একটু কালচারাল ব্যাপার। আমার এটাও মনে হয় যে যদি ওই সেম আমেরিকান একটা জনপ্রিয় মানুষ
হিস্টোরিক্যাল। আমেরিকার রবীন্দ্রনাথ যদি আমেরিকার একটা পেজে যা কমেন্ট করতো তাহলে তার রেসপেক্ট অত কমতো না, কিন্তু বাংলাদেশের এক রবীন্দ্রনাথ যদি বাংলাদেশের এক পেজে যা কমেন্ট করে সেই ক্ষেত্রে ডেফিনেটলি রেসপেক্ট কমবে, বিকজ অ্যাক্সেসিবিলিটির সাথে রেসপেক্টের একটা কোরিলেশন আছে বাংলাদেশের সমাজের মধ্যে। আমরা যে যত বেশি অ্যাক্সেসেবল, যে যত বেশি কমেন্ট করতেছে, মজা করতেছে, এই করতেছে ওই করতেছে, তত তার রেসপেক্ট আমাদের দৃষ্টিতে একটু কমে যায়। যে যত ভারিক্কি মানুষ, যে যত হাসি তামাশা মজা টজা কম করতেছে, তার রেসপেক্ট আমাদের সাইকোলজিক্যালি আমাদের মনে হয় যে না, এ মনে হয় অনেক কিছু জানে, কথাবার্তা বলে না, চুপ করে থাকে, ভাব আলাদা আর যে সব হতো অনেক কিছু জানি না, আমার মনে হয়। এনাইতে কি মনে হয়? আমি এইখান থেকে আরেকটা ইয়েতে টানবো, গত কয়েক বছরের প্রেক্ষাপটে এরকম কেস যেখানে খুব রেসপেক্টেড মানুষজনকে আমরা একদম টান দিয়ে নিচে নামে আনছি, কিছু কিছু কেস আছে। দুইটা কেস আমি ডিরেক্টলি বলবো। একটা হচ্ছে ডক্টর জাফর ইকবাল স্যার এবং আব্দুল্লাহ আবু সাইদ স্যার, যে শাড়ি নিয়ে ঘটনাটা হয়েছিল পরে। সো এইটার পিছনে আসলে সোশ্যাল মিডিয়ার এক্সিস্টেন্সের কতটা ভূমিকা আছে। আমার প্রশ্ন হচ্ছে এটা যে সাপোজ সোশ্যাল মিডিয়া যদি না থাকতো, ওই আর্টিকেলটা নিয়ে এত কথা হইতো কিনা, কিংবা জাফর ইকবাল স্যার কি আসলেই ঠিক নাকি বেঠিক এটা নিয়ে এত কথা হইতো কিনা। জাফর ইকবাল স্যারের ব্যাপারটা একটু আনফর্চুনেট। জাফর ইকবাল স্যারকে আমরা এত পছন্দ করতাম ছোটবেলায়, সো লেখার কোয়ালিটি ড্রপ করছে জাফর ইকবাল স্যারের, এটা আমার মত। আমার মনে হয় না যে ছোটবেলায়, আমি জানি না এটা আমি বড় হয়ে যাওয়ার কারণে আমার মনে হচ্ছে কোয়ালিটি সেমই আছে, বাট আমি বড় হয়ে যাওয়ার কারণে আমার টেস্ট ভালো হয়ে গেছে নাকি, বাট আমার অনেস্টলি যেটা মনে হয় যে লেখার কোয়ালিটি ড্রপ করছে, উইচ ইজ ফাইন, লেখার কোয়ালিটি ড্রপ করতেই পারে। বাট জাফর ইকবাল স্যারের অনেকগুলা ভালো ভালো লেখা ছিল এবং বেশিরভাগই ভালো লেখা ছিল। যত আমি স্কুল কলেজ পর্যন্ত আমি বলতে গেছিলাম যখন তোমরা হন, এবার বলবো না। আর বলা লাগবে না ভাই, ঠিক আছে, সবাই বুঝে গেছে কি বুঝতে গেছেন আপনি। আমি যখন ছোট ছিলাম তখন জাফর ইকবাল যা লিখতো সেগুলো অনেক ভালো লাগতো আমার পড়তে, বাট এখন জাফর ইকবাল যা লেখে সেগুলো আমার পড়তে তো ভালো লাগে না। এটা আমি একজন কনজিউমার হিসেবে বলতেছি। সায়েন্স ফিকশন কখনো দু একটা ভালো লাগলেও লাগতে পারে, এখন আমি দায়িত্ববোধ থেকে কিনি প্রত্যেক বছর, কিনে কখনো পড়ি কখনো রেখে দিই। বাট বেশিরভাগ সময় আমি দেখলেই বইয়ের সিনোপসিস পড়লেই আমি বুঝে যাই যে 6টা বাচ্চা থাকবে, একজন একটু দস্যি টাইপ হবে, ওদের 6 জন একটা কলোনির মধ্যে থাকবে, একজন একটু গাছে উঠবে, তারপর কোনো না কোনো মুক্তিযুদ্ধের অ্যাঙ্গেলে কিছু একটা হবে। এটা আমি মোটামুটি ধরে নিতে পারি উনার ওই সাইডের গল্প। এখন তো আবার উনি আরো ছোট বাচ্চাদের জন্য টুনটুনিও ছোটাচ্ছু ওই ধরনের কনসেপ্টে লেখালেখি করতেছে, ওইটার আবার কমিক নোভেলও বের হয়েছে মনে হয় এখন। আর নো, আমি ঠিক শিওর না। জাফর ইকবালের ব্যাপারটা একটু রাজনৈতিকও। জাফর ইকবালকে যারা পছন্দ করে না তারা একটা রাজনৈতিক মতাদর্শেরও অনেক ক্ষেত্রে, এবং ওই মতাদর্শের মানুষের মধ্যে জাফর ইকবালের অন্যরকম অসম্মান আছে অন্যান্য অনেক কারণে, এই এগেইন মুক্তিযুদ্ধ রিলেটেড কারণে। তো জাফর ইকবালের ব্যাপারটা একটু এক্সপ্লেইন করা টাফ। আব্দুল্লাহ আবু সাইদকে কি আসলেই মানুষ এখন অত অসম্মান করে শাড়ির কারণে, ওই ঘটনার কারণে? আমি একটু এখন শাড়ির সময় হয়েছিল, হ্যাঁ শাড়ির সময় পড়ছিল, আর্টিকেল বের হয়েছিল, আর্টিকেলটা যে বের হয়েছিল তখন বেশ আলোচনা হয়েছিল, বাট আমার মনে হয় অনেকে ভুলে গেছে জিনিসটা যে এটা অ্যাকচুয়ালি হ্যাপেন ছিল না। রাইট। না ওইটাই যখন হয়েছিল এভরিওয়ান নিউ ইট, যেটা হয়েছিল শাড়ি নিয়ে ঘটনাটা। রাইট। জাফর ইকবালের ক্ষেত্রে আমি ব্যাপারটা দেখতে পারতেছি যে জাফর ইকবাল স্যারের সম্মান বলো বা রেসপেক্ট বলো ডেফিনেটলি কমতেছে মানুষের মধ্যে। আব্দুল্লাহ আবু সাইদের ক্ষেত্রে আমি অত শিওর না। এটার কি কারণ এমন হইতে পারে না যে আব্দুল্লাহ আবু সাইদ স্যার কিন্তু অতটা অ্যাক্সেসিবল না? ইয়েস এক্স্যাক্টলি রাইট। এটা জাফর ইকবাল স্যারের অনেক বিজ্ঞাপন আসে, কন্টিনিউয়াস হইতে থাকে। ইয়েস, সো একবার যখন ওই কাদা ছোড়াছুড়ি হইলো, এরপর কিন্তু তার বিজ্ঞাপন আসতেছে, উনি কিছু কিছু স্ট্যাটাস দিচ্ছে, উনার হয়ে কেউ দিচ্ছে। সো হি ওয়াজ অনলাইন, এবং ঘটনা ঘটার পর ওই জিনিসটা আবার বিভিন্ন ইস্যুতে লেপে গেছে। অন দি আদার হ্যান্ড আব্দুল্লাহ আবু সাইদ তো অনলাইনে ঠিক আসেনি না, আর উনার যে ভিডিওগুলো থাকে সেগুলোর সমাবর্তন অনুষ্ঠানে তিনি হয়তো লেকচার দিয়েছেন, ওগুলো আসে। সো আমার মনে হয় মাঝখানে একটা স্পেশাল গ্যাপ থাকার কারণে ইস্যুটা জাস্ট নাই হয়ে গেছে ফর আব্দুল্লাহ আবু সাইদ স্যার, বাট জাফর ইকবালের জন্য স্টে অন। আচ্ছা, এইখান থেকে আমি একটু ক্লাস বেসিসে যাব, আলোচনাটাকে নিব যে ইন্টেলেকচুয়াল থেকে আপনাদের কাছে কি এটা কখনো মনে হয় যে ইউটিউবে একটা ক্লাস ডিফারেন্স তৈরি হইতেছে? এটা কিরকম যে ইউটিউবারদের মধ্যে একটা সার্টেইন গোষ্ঠী এমন তৈরি হইতেছে কিনা যাদেরকে আমরা আপার ক্লাস বলতেছি? আমি এক্সাম্পল দেই, রাফসানরা ছোট ভাই, সুনেরা তাসনিমকে আমি ইউটিউবার বলবো না, বাট এই টাইপের একটা
ক্লাসি এলিট ভাব নিয়ে যারা চলে, মানে যাদের কন্টেন্টটাই হচ্ছে ওই রকম, অ্যান্ড ক্লাসি পিপলরা হচ্ছে ওদের কন্টেন্টকে একটু আলাদাভাবে দেখে, এইটা একটা ক্লাস ধরি। আমি যদি একটু মিডল ক্লাস বলি, আর এন এ আর রাকিব ভাই বাটফিক্স বা আমাদের তিনজন আসলে কাইন্ড অফ বলা যায়। আর যদি আরও লোয়ার ক্লাস ইকোনমিক ক্লাসের পার্সপেক্টিভ থেকে বলতেছি, যারা সাপোজ জাস্ট তাদের খুব একটা বেশি ইকোনমিক সলভেন্সি নাই, বাট তারা জাস্ট এমনি এমনি যেমন? আসছে, তারা এসে হচ্ছে রোস্টিং করা শুরু করে, না যেমন বলবো না আমি, এখানে Suppose তারা roasting আয়ারল্যান্ড করা শুরু ইমিউনিটি তো করতেছে। লাগবে, এখানে আমাদের আয়ারল্যান্ড ইমিউনিটি লাগবে। আমার নাই ওইটা, আয়ারল্যান্ড ইমিউনিটি আমার নাই। সো এই যে ক্লাস বেসিসে একটা ডিফারেন্স তৈরি হইতেছে, অ্যান্ড এই ইউটিউবারদের মধ্যে রেসপেক্টের ধরনটা সাপোজ স্পন্সর কিংবা হচ্ছে আদার থার্ড পার্সন, মানে ইউটিউবের বাইরের থার্ড পার্সন বলতে ইউটিউব কমিউনিটিও না, বাইরের কারোর রেসপেক্ট যেটা বলতেছে স্পন্সর কিংবা অন্যান্য কোম্পানিগুলা, এই জায়গাতে ক্লাস ডিফারেন্সটাকে আপনারা কিভাবে দেখেন? আমি কখনো এটা নিয়ে কখনো এভাবে ভাবি নাই যে ক্লাস ডিফারেন্স হচ্ছে, বাট ডেফিনেটলি হচ্ছে, বিকজ সবার অডিয়েন্স তো আলাদা টাইপ, মানে অডিয়েন্সের মধ্যে বেঞ্চিত্র কমন জায়গা থাকলেও অডিয়েন্স ব্রডলি আলাদা। রাফসানের কন্টেন্ট যারা দেখে ভার্সেস একটা লোয়ার ইকোনমি মানুষজনের কন্টেন্ট যারা দেখে, তাদের মেজরিটি আলাদা। একজনের কন্টেন্ট আরেকজন কখনো দেখবে না এরকম। আমি আসলে জানি না ডিফারেন্স, মিডল গ্রাউন্ডটা সেফ। আমি এখানে তেমন দোষের কিছু আসলে দেখি না। সবাই এক একজন মানুষ, ঠিক যেরকম আমরা বিভিন্ন নিশের জন্য বিভিন্ন টপিকের জন্য কন্টেন্ট বানাই, ওইরকম আমরা বিভিন্ন ক্লাস গোষ্ঠীর জন্য কন্টেন্ট বানাই। সো ফর এক্সাম্পল, আমি রাফসানের কন্টেন্ট অত দেখি নাই, বাট রাফসান যদি এমন হয়ে থাকে যে ও শুধু বড় লোকদের জন্য কন্টেন্ট বানায়, বড় লোকই রেস্টুরেন্টে যাচ্ছে, বড় লোকই রিভিউ করছে, যদি এরকম হয়ে থাকে, আমি বলতেছি না এরকম হচ্ছে, সেই ক্ষেত্রে দোষের কিছু নাই তো। বড় লোকই, আমরা ধরো কথার কথা ইন্টারন্যাশনাল কন্টেন্টের কথা যদি আমরা বলি, এমন অনেক ইউটিউবার আছে যারা মিলিয়নিয়ারদের বাড়ির ভিতর যায়, মিলিয়নিয়ারদের বাড়ি রিভিউ করে। সো ধরো জাস্টিন বিবারের বাড়ি দেখতে কিরকম, এরকম একটা রিভিউ করে আসলো, সে বাড়ির ভিতরে যা কয়টা সুইমিং পুল আছে, গিয়েছে না সেগুলো সব দেখে আসলো। তারপর ওটা দেখতেছে যারা বাড়ি কিনতে চায়, যারা তাদের বাড়ি ওরকম ভাবে বানাতে চায়, এরকম আর কিছু অ্যাসপায়ারিং মানুষ। হ্যাঁ, গ্রাম স্টেফান এখন ঠিক গল্প করে, বাট বলতে পারো গ্রাম স্টেফান অনেক রিভিউ করে এই রিলেটেড। সো ওখানে তো কেউ বলতেছে না যে ও এই গোষ্ঠীর জন্য ভিডিও বানাচ্ছে কেন, বা তাতে কোনো সমস্যা আছে নাকি। সেম ওই টপিক ওয়াইজ যেরকম আলাদা হয়ে যায়, সেরকম অডিয়েন্সের ক্লাস অনুযায়ী আলাদা আলাদা লেভেলের কন্টেন্ট হইতে পারে। দোষের কিছু আছে বলে আমার মনে হয় না। এখানে ফারহান ভাই যেটা বললেন যে বিভিন্ন জিনিস অনুযায়ী ক্লাসিফিকেশন হয়, গ্রুপ হয়, সো এরকম একটা ক্লাসিফিকেশন অফকোর্স হতে পারে যে রিচ, মিডল ক্লাস অ্যান্ড পুয়ার অনুযায়ী। সো দিস ইজ জাস্ট অ্যানাদার গ্রুপ যেটা মাধ্যমে ক্যাটেগরাইজ করা যায়। বাট আমার যেটা মনে হয়, একটা সার্টেন পয়েন্টের পর সবাই মেইন স্ট্রিম, মানে ওয়েন ইউ গো বিয়ন্ড দ্যাট পয়েন্ট, তখন ইউর এ মেইন স্ট্রিম পপুলার গাই, যার কন্টেন্ট সবাই দেখে। সো আমার মনে হয় আফটার এ সার্টেন পয়েন্ট 1.5 মিলিয়ন 2 মিলিয়ন এরপর সবাই কন্টেন্টটা দেখে, যদিও একটা ফিক্স অডিয়েন্স হয়, রিচ অডিয়েন্স বেশি দেখে কিংবা পুয়ার অডিয়েন্স কিংবা মিডল ক্লাস অডিয়েন্স বেশি থাকে, বাট তারপরে সবাই কন্টেন্টটা দেখা শুরু করে। বাট বিফোর দ্যাট সবাই একটা নিশ গ্রুপকে কেটার করে, আমার তাই মনে হয় আর কি। হ্যাঁ, আমার একটা জিনিস ইয়ে হয় কি, ভয় হয় যেটা, মানে ইউটিউব তো এখন জাস্ট ছোট ছোট, মানে আমরা সবাই জাস্ট শুরু করছি, খুব বেশি দিন হয় নাই। মনে করেন আমি যদি উপন্যাস লেখকদের সাথে ইউটিউবারদের যদি কম্পেয়ার করি, একটা সময় কিন্তু এমন হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিংবা অনেকেই আছে এরকম, সাপোজ মানে কয়েকজন এরকম লেখক ঔপন্যাসিক, আমি আরো নাম বলতেছি না, যাদেরকে এই কারণে না থাক, আমরা ওদেরকে এখন এই সময়ে এসে হচ্ছে দোষারোপ করি যে তারা ওই সময়ে শুধুমাত্র একটা স্পেসিফিক ক্লাসের জন্য লিখছে। সাপোজ যেমন শরৎচন্দ্রকেই বলা হয় যে ওই সময়টাতে তিনি অনেকে শুধুমাত্র হিন্দুদেরকেই তার উপন্যাসগুলোতে প্রায়োরিটাইজ করছেন। পরে কিন্তু উনি মুসলিমদের জন্য অনেক কয়েকটা লিখছেন আর কি, স্পেসিফিক ভাবে বলা যায়, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগটা ছিল। তো ইউটিউবারদের বিরুদ্ধেও আজকে থেকে 50 কিংবা 60 বছর পরে আমাদের এই ভিডিওগুলো কিন্তু থাকবে, অ্যান্ড আমরা যদি বেশ লং টাইমের জন্য কন্টিনিউ করতে পারি, আমরা কিন্তু ওই ধরনের ক্যাটাগরির মানুষের মধ্যেই পড়বো, বা ওই ধরনের মানুষ আমাদেরকে ওরকম ঔপন্যাসিকের মর্যাদাও দিয়ে দিতে পারে, বলা যায় না, যদি আমরা এত বছর ধরে কন্টিনিউ করে। যদি এরকম করে, দেন আজকে থেকে 60 বছর বা 70 বছর পরে মানুষকে আমাদেরকে এইরকম কোনো দোষারোপ করতে পারে কিনা যে আমরা শুধু একটা সার্টেন গ্রুপের জন্যই কন্টেন্ট বানাইতাম, অ্যান্ড ওই দোষারোপটা করলে আপনি আজকে থেকে 70 বছর পরে নিজের প্রতি নিজে অনুতপ্ত থাকবেন কিনা। আমি হাত তুলে রাখছি, হ্যাঁ। সো আগের জেনারেশন এই জেনারেশনের মধ্যে একটা বড় ডিফারেন্স হচ্ছে, এনার তো ওই যে আহমদ সফর বইটা পড়ছিলেন, রাইট, যে যতপি আমার গুরু। সো এখানে বলা ছিল যে একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য অনেকে লিখি করে, এর একটা হিউজ ডিফারেন্স এখনকার যুগ আর ওই যুগের ডিফারেন্স হচ্ছে
তখন বই লেখাটা এখানে ইম্পর্টেন্ট ছিল না, কারা কিনতো, কেনাটাও ইম্পর্টেন্ট পার্ট ছিল। সো বই হয়তো বা ছাপা হয়তো 250-300, যেটা খালি উচ্চবিত্তরা কিংবা উচ্চ মধ্যবিত্তরা কিনতো। সো ওরা যেহেতু জানে যে বইটা কিনবে উচ্চবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্ত, ওইটা মাথায় রেখে অনেক সময় লিখতো। সো এই জন্য এটা প্রভাবিত হইতো। বাট অ্যাট দিস পয়েন্ট আমরা যা কন্টেন্টই বানাই না কেন, যে কোনো ক্লাসে মানুষ কিন্তু কন্টেন্টটা দেখতে পারবে। সো তাদের ক্ষেত্রে যে একটা ডিস্টিংগুইশিং ফ্যাক্টর ছিল যে বায়ার্স অ্যাক্সেস ক্যাপাবিলিটি, ওই জিনিসটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না। বাট স্টিল এক সময় হয়তো প্রশ্ন আসতে পারে যে আপনি এদের জন্য বানাইছেন, ওদের জন্য বানাইছেন, এবং এই জিনিসটা সবসময় আই গেস থাকবে পলিটিশিয়ানদের মতো, যেরকম যে দে উইল অলওয়েজ কেটার টু দ্য কমন পিপল, এবং ওরা এলিটের জন্য কথা বলবে না, কারণ দ্য এলিট ইজ অনলি 1% আর 5%, যেটা ওর মেজরিটি ক্রাউড না, যাদের ভোট খুব একটা ইম্পর্টেন্ট না, তার জন্য ডিরেক্ট। আচ্ছা, যেমন ধরো কথার কথা সালমান খান, সালমান খানের একটা অডিয়েন্স বেজ আছে। সালমান খানের কন্টেন্ট আমি দেখি না, অনেকে হয়তো দেখতে পারে, বাট আমি তো দেখি না। বাট সালমান খানের মুভি রিভিউ আমি অনেক দেখি, মুভি রিভিউ দেখতে অনেক মজা লাগে, যে ওর মুভি যখন পচায়টা চাই। বাট ওর কিন্তু খুব হার্ড কোর কন্টেন্ট, কি বলে, ফ্যান বেজ আছে, অনেক পছন্দ করে মানুষ ওকে। তো ও প্রত্যেক বছর ওর ফ্যান বেজদের জন্যই কন্টেন্ট বানায়, ওর ফ্যান বেজ ওর কন্টেন্ট দেখে, খুব ভালো লাগে, শেষ। এবং ওর ফ্যান বেজের বাইরে বাকি যারা, তারা সবাই ওকে গালি দেয় যে ও কেমন বাজে কন্টেন্ট বানাচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো সালমান খানের, অবশ্য সালমান খান একটু অন্যরকম মানুষ, বাট সালমান খানের মনে হয় না এরকম কোনো রিগ্রেট হয় কখনো যে না আমি, মানে মানুষ আমাকে গালি দিচ্ছে কেন, যেটা এনায়েত বলতেছে যে 50-60 বছর পর আমাদের রিগ্রেট হইতে পারে কিনা, সালমান খানের হয় বলে আমার মনে হয় না। আমার মনে হয় না খুব একটা কেয়ার করে। আমি সালমান খানের কোনো ফ্যান না, বাট আমার মনে হয় না আমি খুব একটা কেয়ার করবো 50-60 বছর পর। আমার মনে হয় আপনার মানে এনআইএত কিংবা আর কয়েকটা গোষ্ঠী হয়তো ভাববে যে হ্যাঁ সালমান খান হয়তো অ্যাক্টিং পারে না, সো অনেকে এটা সমালোচনা করবে। বা সালমান খান নিজে এরকম পেপারে বসছে যে আমি খালি মুভি করার ক্ষেত্রে স্ক্রিপ্টটাকে দেখি কত ভালো স্ক্রিপ্ট হয়। সো উনি নিজের অডিয়েন্স, নিজের চয়েস নিয়ে আসলে খুশি আছে। সো আমার মনে হয় না সালমান খানের খুব একটা রিগ্রেট আছে। বাট এনআইএতের কোয়েশ্চেনটা কিন্তু আমার খুব রেলেভেন্ট মনে হয়েছে, বিকজ এই যে জাফর ইকবালের যে কেসটা, এটা আমি সবসময় ভাবি যে এই লোকটা উনা পুরো প্রাইম টাইম পুরো মানে হি হ্যাড দ্য কন্ট্রোল, হি ওয়াজ দ্য ইনফ্লুয়েন্সিয়াল ফিগার, কিন্তু ফর এ হিউজ টাইম শেষে এসে অনলাইনে যে অবস্থা, দিস ইজ সামথিং দ্যাট আই ফিয়ার, যে কোন মিস্টেক করলে আমাদের অবস্থাটা হবে। এটা কারণ আমরা পুরো সব কাজ প্রশ্নবিদ্ধ হবে। কারোর সাথে যদি না হয় তাহলে সে খুবই লাকি, বাট এরকম খুব কমই হয়েছে যে কেউ অনেক মানুষের কাছে রিচ পাইছে বাট তার কোনো কন্ট্রোভার্সি হয় নাই। এরকম খুব 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 রেয়ার, বেশিরভাগেরই হয়। এবং কারো কারো কন্ট্রোভার্সি অনেক বড় লেভেলের হয়, কারো কারো ছোট হয়, খুব একটা ম্যাটার করে না, বাট হয় ডেফিনেটলি। তো এই জিনিস তোমার সাথেও হবে, সাদমানের সাথেও হবে, এনায়েতের সাথেও হবে। এটা অ্যাভয়েড করাটা খুব টাফ হবে, এবং অ্যাভয়েড করার একমাত্র উপায় হইল যে খুব বড় না হওয়া, যেটা আবার এটা, হ্যাঁ এটা খুব একটা ভালো কিংবা কিছু না বলে আমার মনে হয় না। তো এটা আমাদের সাথে কোনো না কোনো পর্যায়ে হবে, যে অনেক মানুষ কোনো একটা কারণে, আমাদের কোনো একটা কিছু বলার কারণে অনেক অপছন্দ করবে, অনেক গালাগালি করবে। আমার মতে এটা সোশ্যাল মিডিয়ার একটা বাই প্রোডাক্ট। এটা জাফর ইকবাল, আমি সাদমানের সাথে পুরোপুরি একমত। জাফর ইকবালের আমরা যদি পাল্লায় অ্যাচিভমেন্ট, স্যাক্রিফাইস এক পাশে রাখি, আরেক পাশে ভুল কি কি করছে এটা রাখি, স্যাক্রিফাইস, অ্যাচিভমেন্ট, সম্মান সব কিছু অনেক অনেক বেশি আউটওয়ে করবে এই ভুলগুলার। কোনো কম্প্যারিজনই হবে না। পেটেন্ট যদি দেখো, সিলেটে যায় ওনার পরে থাকার কোনো দরকারই ছিল না, কোনো লজিকে দরকার ছিল না। আমি কথা বলতেছি আয়ারল্যান্ডে বসে থেকে, আমার কোনো প্যাটেন্ট নাই। তো তুমি চিন্তাই করতে পারো যে আমি সেইখানে একজন যায় সিলেটে বসে আছে, এত বড় একজন ওই আমেরিকার বেল থেকে চলে গেছে উনি সিলেটে, কোনো লজিক এই জিনিসটা আমার মাথায় তো ধরে না। তো গেছে উনি উনার রিজনেই গেছে ডেফিনেটলি। বাট ওই তো এত স্যাক্রিফাইস করার পরেও, এত কি বলে ওটাকে, দেয়ার পরেও, তারপরেও উনি ভয়াবহ ধরনের হেট পাইছে। সেই ক্ষেত্রে তুমি পাবা এটাই এক্সপেক্টেড, তুমি না পাইলে ওইটাই আনএক্সপেক্টেড হবে। আনএক্সপেক্টেড আজও হবে। আমার এখন মানে এইটা দিয়ে আমি এক্সপেক্ট করে বসে আছি। আমি আসলে যে কোনো না কোনো সময় কন্ট্রোভার্সিতে জড়াইতেই হবে, অ্যান্ড ওইটা ট্যাকেল করবো কিভাবে, ওইটা নিয়ে আমি এখন চিন্তা ভাবনা করছি। সো স্টুডেন্ট ইস্যুতে সামনে যে কোনো একটা স্টুডেন্ট ইস্যু রাইজ হবে, তখন আমার মতামত কি ওটার উপরে ডিপেন্ড করবে অনেক। যাই হোক, ব্যাপার না, দেখা যায়। আচ্ছা, এখন আমার আরেকটা পার্সপেক্টিভ থেকে জিনিসটাকে দেখার ইচ্ছা, যে আমরা তো কিছু সার্টেন ক্যারেক্টার, যেমন আমাদের লাইফে আমাদের বাবা মা, টিচার, এদেরকে রেসপেক্ট করতে হবে, এটা জানি। বাট
আপনাদের এমন একজন ফ্রেন্ডের নাম বলেন, ফ্রেন্ড যাকে আপনি রেসপেক্ট করেন, খুব রেসপেক্ট করেন, অ্যান্ড কেন করেন? নট জাস্ট আমার বেস্ট ফ্রেন্ড, আমার খুব ভালো ফ্রেন্ড, এরকম না। আপনি ওর ফিলসফিকে রেসপেক্ট করেন, অ্যান্ড ওর ফিলসফি আপনার লাইফে কোনো না কোনোভাবে ইফেক্ট ফেলছে। এটার অ্যান্সারটা আমি ফার্স্টে দিয়ে নিই, যেহেতু এই কোশ্চেনটা আমি করছি, অ্যান্ড তা নয় এই অ্যান্সারটা দিয়ে শেষ করে দিই। আমার 3 জন ফ্রেন্ড আছে যাদেরকে আমি খুব রেসপেক্ট করি, নট যে তাদের সাথে আমি খুব বেশি সময় কাটাইছি এরকম না, বাট তাদের ফিলসফিকে আমি খুব রেসপেক্ট করি। একজন হচ্ছে কামরুল হাসান শোভন। আচ্ছা, আপনারা যারা এখন শুনতেছেন তারা সবাই কমেন্টে আপনার যেই ফ্রেন্ডকে আপনি রেসপেক্ট করেন সবচেয়ে বেশি তার নামটা লেখেন, পুরো একটা অ্যান্ড আমরা RJ পরে হয়তো vibe এটা নিয়ে কোনো একটা লিস্ট এনায়েতের আকারে পাবলিশ করবো। আপনারা যারা পুরো RJ ভাই, শিখে আসছে five to কিন্তু four to five একদিনে। নম্বরে আপনার ফ্রেন্ডের নাম লিখে হ্যাঁ SMS করে হ্যাঁ, এবং প্রিয় বন্ধু আপনারা শেয়ার করতে ভুলবেন না দয়া করে এপিসোডটি, না হলে আমাদের অ্যাডসেন্স থেকে টাকা আসা কমে যাবে এবং আমরা এডিটর ভাড়া করতে পারবো না। হ্যাঁ বলতেছিলি তো 3 জন ফ্রেন্ডের নাম। হ্যাঁ হ্যাঁ, একজন হচ্ছে কামরুল হাসান শোভন, যার সাথে আমার পরিচয় খুব বেশি দিনের না, তার থেকেও আরো অনেক পুরাতন ফ্রেন্ড আমার আছে, বাট তার প্রতি আমার একটা আলাদা রেসপেক্ট আছে। ক্লাস 9-10 থেকে ওই ডিবেট করতাম তখন থেকে। এই ছেলেটা খুব হার্ড ওয়ার্কিং, তার হার্ড ওয়ার্কের জন্য আমার তার প্রতি একটা রেসপেক্ট। ছোটবেলা থেকে যখন এখন পর্যন্ত তার সাথে আমার অনেক ভালো যোগাযোগ আছে, একসাথে কলেজেও পড়াশোনা করছে। আরেকজন হচ্ছে মোহাম্মদ ইবনে এনায়েত, তার নামেও এনায়েত আছে। তারও ফিলসফি, মানে সে খুবই স্ট্রেইট অ্যান্ড অনেস্ট, তার অনেস্টের জন্য আমি তাকে রেসপেক্ট করি। অ্যান্ড থার্ড হচ্ছে মাহবুবুল হাসান শরণ, সে হচ্ছে, তার সাথে আমি খুব ছোটবেলা থেকে ওঠানামা করি, তো তারও হচ্ছে ফিলসফিক্যাল জায়গা থেকে তাকে আমি অনেক বেশি রেসপেক্ট করি অ্যান্ড তার মতন করে চলার চেষ্টা করি কোনো সময়। মানে সে আমার লাইফের একটা অনুকরণীয় আদর্শ। এখন আপনাদের কোনো ফ্রেন্ড অ্যান্ড আমার তাদের ওইরকম ক্যারেক্টারিস্টিক? মানুষকে অনেক ভালো Fun লাগে fact. যারা একে বড় রিস্ক নেয়, আর সেকেন্ড হইলো বড় রিস্কের জন্য নিজের, ওটা অবশ্য বড় রিস্কেরই পার্ট, বাট বেসিক্যালি নিজে যা পছন্দ করে তার জন্য বড় বড় কাজ করতে রাজি। যেমন ধরো আমার এক ফ্রেন্ড আছে, নাম হলো আইমেলদা। ও আমার সাথে গ্র্যাজুয়েশন শেষ করার পরে ফেসবুকে জয়েন করে। তো ফেসবুকে চাকরি করতো এই আয়ারল্যান্ডে, আমাদের হেড অফিসে, আমাদের মানে ফেসবুকের হেড অফিসে, আয়ারল্যান্ডে যে ফেসবুকের হেড অফিস, ওইখানেও জয়েন করে। তো ওখানেও কাজকর্ম করতো, আমার সাথে রেগুলারলি কথাবার্তা হইতো যে ফেসবুক ফ্রি ব্রেকফাস্ট দিচ্ছে, ফ্রি লাঞ্চ দিচ্ছে, খুব মজা লাগতেছে, আমি যাবো নাকি ফ্রি লাঞ্চ খেতে, ইত্যাদি ইত্যাদি। হঠাৎ করে গত বছর ও ফেসবুকের চাকরি ছেড়ে দিয়ে একটা অখ্যাত, কেউ চিনে না এরকম একটা মিউজিক প্রোডাকশন কোম্পানির মার্কেটিং হেড হিসেবে জয়েন করলো। কেউ চিনে না, কেউ, মানে আমি নিজেও কখনো নাম শুনিনি, অবশ্য আমি কোনো মিউজিক বাফ না, বাট যারা বাফ তারাও চিনে না, কারণ ওর মিউজিক ভাল লাগে। তো ওই মিউজিক কোম্পানির হেড অফিস হইলো লন্ডনে, সো এখন ডাবলিন থেকে লন্ডনে চলে গেছে অলরেডি। তো এখন লন্ডনে যে মোটামুটি নতুন জীবন গুছাচ্ছে। তো এইরকম কাজকর্ম যারা করে, এরকম আমার আরো কয়েকটা ফ্রেন্ড আছে। আরেকজন ছিল, ও সিমিলার কেস, লিঙ্কডিনে ফার্স্টে কাজ করতো, বাট তারপর ছেড়ে দিয়ে একটা স্টার্টআপে জয়েন করছে, যেটা কেউ চিনে না। আরেকটা ফ্রেন্ড তো ছেড়ে দিয়ে একটা নতুন স্টার্টআপে শুরু করছে এবং বেশ স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সেম প্যাটার্নের যে মানুষগুলা, এইরকম বন্ধুগুলার প্রতি আমার রেসপেক্ট অনেক বেশি, যারা অনেক সেফ থাকতে পারতো বাট অনেক সেফ থাকে নাই, না থেকে একটু বড় বড় রিস্কের দিকে গেছে। ডিপ কথা। সাদমান, তোমার কোনো এরকম ফ্রেন্ড আছে? সাদমানের ফ্রেন্ডরা তো সবাই সেলিব্রিটি। সাদমানের ফ্রেন্ড আমি না এখানে আরেকটা জিনিস সাদমানের ফ্রেন্ড আমি চিন্তা করতেছিলাম, আমি জাস্ট আরেকটা থট এক্সপেরিমেন্ট করতেছিলাম যে এমন কি কোনো ফ্রেন্ড আছে যাকে আমি রেসপেক্ট করি না। সো আমি ভাবছিলাম যে রেসপেক্ট না করলে তো ফ্রেন্ডই হওয়ার কথা না, বাট ওটা ডিফারেন্ট স্টোরি। সো আমি ফার্স্টে যে একটা ফ্রেন্ড আছে, ওর সাথে যখনই কথা বলি, মানে মনে হয় যে নট এ ডে হ্যাজ পাস সিন্স আওয়ার গ্র্যাজুয়েশন, যে গ্র্যাজুয়েশন পরে একটা দিনও কাটে নেই, ওর সাথে ওই লেভেলে কথা বলছি। আমরা র্যান্ডম জিনিস নিয়ে কথা বলি, উই ডোন্ট হ্যাভ এনি ফিক্সড টপিক। অ্যান্ড এটা হচ্ছে সব থেকে ভালো যে শুরু থেকে যে বলে গেছে। আমরা লাস্ট দিন F1 নিয়ে কথা বলতেছিলাম, আমি জীবনে F1 বুঝতাম না, হঠাৎ করে আমার খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে জিনিসটা, অ্যান্ড হি ওয়াচ F1, সো খুব ভালো লাগছে। ও ছেলেটা বেশ বউ পাগল, তো ওকে ইউজুয়ালি আমরা কোথাও পাই না, বাট স্টিল যখন অনলাইনে পায় কিংবা ফোনে কথা দিই তখন ভালো লাগে। সো ইজ জাস্ট জেনুইন কথাবার্তা, দ্যাটস ওয়াই আই রেসপেক্ট দ্য গাই, যে অন্য কোনো জিনিসের জন্য কোনো এজেন্ডা নিয়ে আমার সাথে কথা বলে নাই। আরেকটা ফ্রেন্ড আছে, ওর কোম্পানি আছে, ওকে আমার স্পেশালি ভালো লাগে বিকজ হি ইজ এন এক্সট্রিমলি ট্যালেন্টেড গাই, বাট হি ওয়াজ সারাউন্ডেড বাই চাপাওয়ালা মার্কেটিয়ার্স, অর্থাৎ যারা অনেক পক করতে পারে বাট ভিজুয়াল কিছু নাই। সো এই জন্য অনেক সময় ওভার শেয়ার্ড হয়ে গেছিল। সো ওর সাথে আমি কনস্ট্যান্টলি ওকে গুতাই, তোকে অনলাইনে আসতে হবে, তোকে কন্টেন্ট বানাইতে হবে, তোকে পাবলিকলি জিনিসটা দিতে হবে। সো দ্য রিজন আই রেসপেক্ট ইজ বিকজ ওর র ট্যালেন্টটা আছে, এবং ও কখনো ওর ট্যালেন্টের চেয়ে এক ফোঁটা বেশি হিসেবে নিজের কারোর সামনে উপস্থাপন করে। আমরা সবাই মোটামুটি এই ধরনের that's why I মানুষই respect. রেসপেক্ট করি, যাদের মধ্যে একটু ড্রাইভ আছে। ভ্যানিলা টাইপ মানুষ যারা কিছু করতে চায় না, বা যারা মোটামুটি হ্যাপি যা আছে তা নিয়ে, এরকম মানুষ আমার খুব একটা ভালো লাগে না। এরকম মানুষ
মধ্যে আমার ইভেন কারো যদি অনেক বড় একটা কোম্পানিও থাকে তারপরেও সে যদি তার পরের স্টেপে যাইতে না চায় তাহলে ইট গেটস বোরিং, তখন তাকেও আর অত মজা লাগে না। আমরা দেখতেছি এখন ধরো আমার এক ফ্রেন্ড, তোমরা হয়তো অনেকে চিনবা, নাম হলো জেফ বেজোস। ও ঠিক করছে ও আকাশে যাবে, ও ঠিক করছে ও রকেটে করে আউটার লেয়ারে যাবে পৃথিবীর, ওখানে যায় ও আর ওর ভাই যাবে। তো ওর না গেলেও হয়তো, ওর মোটামুটি বেশ ভালো সাইজের একটা কোম্পানি আছে যেটা মোটামুটি ভালোই করে, ওর জীবনে আর কিছু না করলেও হবে, কোনো কিছু করার দরকার নেই। বাট তারপরেও যে করতেছে এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। এই টাইপ যারা, ওরকম বেজোস স্কেলে হইতে হবে না, বাট এই টাইপ যারা তাদেরকে আমার অনেক পছন্দ। আমার জুনিয়র কথা আমার একজন জুনিয়র আছে আর কি, ছোট ভাইয়ের মতো, তো ও সবসময় ঠিক আছে বুঝতে পারছি, নিয়েও মিম হবে পরের উইকে, মিম টিম হবে। আচ্ছা ভাই, আমার হচ্ছে এখন ওই জুনিয়রের একটা পার্সোনাল অপিনিয়ন, সে এমন সব মানুষদের সাথে মিশে যেটা আপনি বললেন যারা ডাইনামিক, যাদের কাছ থেকে নতুন কিছু শিখা যাবে। মানে এমন যদি একজন মানুষের যে পরের সেকেন্ডে কি কথাটা বলতেছে সেটা আপনি 2 সেকেন্ডে প্রেডিক্ট করে ফেলতে পারেন, মানে তার সাথে থাকলে আপনার নতুন কিছু শেখা হইতেছে না। সো এইরকম মানুষদেরকে সে পছন্দ করেন। এখন এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে এর মাধ্যমে কি আমরা এই ব্যাপারটাকে গ্লোরিফাই করতেছি না যে আপনার লাইফে একটা বেটার গোল থাকতেই হবে, আপনাকে ডায়নামিক হইতেই হবে। এর মাধ্যমে কি আমরা একটা নর্মাল লাইফ লিড করাকে মানে ডিসগ্রেস করতেছি না, বা অপমান করতেছি না, বা নিচু চোখে দেখতেছি না কিনা? তার কারণ আমি অনেককে এটা বলতে দেখছি যে আলটিমেটলি যদি আমরা এই ডায়নামিক লাইফটাকে এত বেশি এমফাসাইজ করি, একটা মানুষ যে সারা জীবন থাকতে চায়, তার একটা মুদি দোকান থাকবে, মনে করেন একটা হাইপোথেটিক্যাল সিনারিও, সে একটা মুদি দোকান দিবে, মুদি দোকান থেকে তার যে আয় হবে সে ওইটা দিয়ে ইয়ে করবে। তার মুদি দোকানের মধ্যে একটা টিভি আছে, ওই টিভির মধ্যে বাংলাদেশের খেলা দেখায়। সে যখনই বাংলাদেশের খেলা হয় এটা ছাড়া দেয়, তার চায়ের দোকানে মানুষজন আছে, কথাবার্তা বলে, তার লাইফ এইটাই। সে যে তার মুদি দোকানটা ধরেন রেল স্টেশনের পাশে, একটা মসজিদ আছে পাশে, ওই মসজিদে যে সে সবসময় নামাজ পড়ে, তার দিন খুব ভালো চলতেছে, তার ডায়নামিক হওয়ার কোনো দরকার নেই, সে মুদি দোকান চালাই খুশি, অ্যান্ড তার একটা হাইয়েস্ট গ্রামের মধ্যে একটা জায়গা কিনলেই তার হয়ে যাইতেছে। সো এরকম একটা লাইফস্টাইল যেখানে তার আসলে ড্রাইভ দরকার নাই, মানে হচ্ছে সে ডায়নামিক হইতে চায় না। তো এইরকম মানুষদেরকে আপনি আসলে কিভাবে সংজ্ঞায়িত করবেন, তাদের প্রতি আপনার রেসপেক্ট আসবে কি আসবে না? এখন আমার জন্য অ্যানসার দেওয়াটা কঠিন করে ফেললাম আমি এটা সিম্পলি বলতে পারি, এটা হচ্ছে ফারহান ভাইয়ের কিন্তু পার্সোনাল চয়েস, এমন না যে উনি মিডিওক্রিটি থেকে ডাউন করতেছে, আমি যতটুকু বুঝতেছি। কারণ এই নাইতে কনসেপ্ট অ্যাকচুয়ালি ট্রু, আই এগ্রি উইথ ইট, যে আমরা ডাইনামিজম কিংবা রিস্ক টেকিং এটাকে আমরা ওভার গ্লোরিফাই করে বলছি, যেখানে মিডিওক্রিটির মধ্যে অনেক পিস আছে। বাট আমার মনে হয় এই যে ফারহান ভাই যেরকম ইউ সারাউন্ড ইয়োরসেলফ উইথ ডাইনামিক পিপল, ইটস ইওর পার্সোনাল চয়েস। আমার মা সারা জীবন ইউ ডোন্ট কন্ডেম পিপল হু প্রেফার জীবনে একটা ব্যবসা শুরু করবে, বা কখনো চেষ্টা করে নাই, বা কখনো ইচ্ছা করে নাই, নর্মাল হ্যাপি লাইফ, কোনো সমস্যা নেই। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডু হোয়াট মেক্স ইউ হ্যাপি। দিন শেষে ওইটাই, তোমার যদি চা বানায় ভাল লাগে, তোমার যদি বাংলাদেশের খেলার চা চলবে ওইভাবেই জীবন কাটায় যাবে, জমি কিনবো ভাল লাগবে, ফাইন। আমি তো বলার কেউ না যে তোমার কি করা উচিত তার পরবর্তী জায়গায় যায়। আমি বলতে চাই যে আমার কিরকম ভাল লাগে। আমার ভাল লাগে যাদের অনেক ড্রাইভ আছে। আমার ওই ফিলোসফির মধ্যে থেকে আমার চিন্তা থাকবে যে কিভাবে আমি আরেকটু বড় দোকান দিব, তারপরে আমার পাশের দোকানটাকে এমনি নিব, ওই দোকানটাকে এমনি বাই আউট করব, তারপর আস্তে আস্তে পুরো জায়গাটা কিভাবে আমার একটা চায়ের ফ্র্যাঞ্চাইজ হবে। সো আমার প্ল্যানে ওইটা থাকবে। বাট তোমার যদি ওটা না থাকে দ্যাট ইজ ফাইন, কোনো সমস্যা নেই। আমাদের ইকোনমিতে সব টাইপ মানুষই দরকার। এট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাজ লং এজ তুমি হ্যাপি, সব ঠিক আছে। হ্যাঁ, আমার মনে হয় দিস ইজ এ ভেরি ব্রিলিয়েন্ট কোয়েশ্চেন, যেটার উপর একটা কমপ্লিট পডকাস্ট হতে পারে। এখানে আমি যে ফারহান ভাইয়ের অপোজিট স্পেকট্রামে আসলে, মানে আমি এট কমপ্লিট পিস ইন মাই লাইফ। দ্য ওনলি প্রবলেম ইজ যে আই এম সারাউন্ডেড বাই অ্যাম্বিশিয়াস পিপল এন্ড এ সোসাইটি দ্যাট ওয়ান্টস মি টু বি অ্যাম্বিশিয়াস। সো আই এম অ্যাবসলিউটলি এট পিস, বাট আমাকে আরো 2-3 বছর এমন ভাবে কাজ করতে হবে যেটা আমার পিসটা নষ্ট করবে, বাট আই হ্যাভ টু কেটার টু দ্য ডিমান্ডস অফ দ্য গ্রেটার সোসাইটি। ধরো কথার কথা এনায়েতের ভিডিও আচ্ছা আমি ধরলাম ও বুয়েট থেকে ভিডিও বানাইতে আসছে, ফাইন, ভিডিও বানাইছে, ভিডিওর থেকে আবার আরেকটা চ্যানেলে যায় পডকাস্ট বানাইতে আসছে। ওই স্টেপে না গেলেও হইতো, শুধু ভিডিওতেও থেকে গেলে হইতো, বা তার একটু আগে গেলে শুধু বুয়েটে থেকে গেলেও হইতো। বাট আমরা সবাই, বেশিরভাগ মানুষের মধ্যে ড্রাইভ থাকে যদি তাকে ওই ড্রাইভের একটু টেস্ট দেয়া যায়। সো চান্স খুব হাই ওই চায়ের দোকানদারের মধ্যেও ড্রাইভ চলে আসবে যদি তাকে একটু বোঝানো যায় যে ওই ড্রাইভটার মজা এরকম।
এই চান্স খুব হাই আমার মনে হয়। রাইট। হ্যাঁ, সাদমান প্লিজ। এইখানে দিস ইজ অ্যাবসলিউটলি ট্রু। অ্যাকচুয়ালি হিউম্যান বিহেভিয়ার এইভাবে কাজ করে, বাট আরেকটা সমস্যা হচ্ছে আপনি একবার টেস্ট দিলেন, বাট সাম পিপল ডোন্ট হ্যাভ দ্য ক্যালিবার, ওদের ক্যালিবারটা ওটা সাস্টেইন করে ধরে নিয়ে যাওয়া। হ্যাঁ, মানুষের ক্যাপাবিলিটি ইনফাইনাইট, বাট কিছু মানুষের ওই গ্রিট কিংবা রেজিলিয়েন্স, আপনার যে ড্রাইভটা আছে হয়তো বা লং টার্ম এটা করতে গেলে বার্ন আউট করবে। সো মেবি ওর জন্য মিডিয়াকর লাইফটা বেস্ট ছিল, যেটাও সাস্টেইন করতে পারে ইজিলি। হ্যাঁ, আমাদের ইট ইজ ট্রু বাট নট প্রেসক্রাইব ফর এভরিবডি। রিস্ক নেওয়া অনেক বড় রিস্ক। এটা একটু ইয়ে হয়ে গেল, অক্সিমোরন হয়ে গেল, বাট যে রিস্ক নেওয়াটা খুব বড় রিস্ক। বিকজ তুমি একটা ব্যবসা শুরু করবা, তুমি ফেল করলে তোমাকে সোশ্যাল সিকিউরিটি বাঁচাইতে আসবে না, মোটামুটি শেষ। তুমি সোশ্যাল সিকিউরিটি বাদ দাও, এমনি সোশ্যাল সিকিউরিটি যদি থাকতো সমাজের পার্সপেক্টিভ থেকেই তুমি শেষ হয়ে যাবা, মতামতের কারণে মানুষের। সো বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে কোনো কিছু ব্যবসা বাণিজ্য যাই করে, যে কোনো ধরনের রিস্ক একটু বুঝে শুনে নেওয়া উচিত। বিকজ আমরা ওই আয়ারল্যান্ডের মতো বা আমেরিকার মতো ওরকম সমাজে বসবাস করি না যে আমি ব্যবসা শুরু করলাম, ফেল করলো, আরেকটা করবো, না করলে না করবো, 6 মাস চাকরি করবো না, কোনো সমস্যা নেই, আমাকে সরকার টাকা দেবে, আমি প্রত্যেক উইকে যায় টাকা নিয়ে আসবো, ওই টাইপ না আমরা। তা আমাদের ক্ষেত্রে সবকিছু আসলে অনেক কঠিন, কিছু করার নেই। রাইট। না আমি তো এইটা আসলেই মানে এই ডিসকাশনটা যারা দুই পার্টি শুনবে তারা আসলে একটা কমপ্লিট সিনারিও পাবে আই গেস, এবং এইখানে কোনো ধরনের ক্রিটিসিজম থাকার কোনো চান্স নাই আশা করি। আমরা পরবর্তী টপিকটাতে যাই। এইটার মধ্যে আমার আরেকটা ইন্টারেস্টিং থট, যেটা মানে আমার কাছে মনে হয়েছে আপনাদের অপিনিয়ন জানা দরকার, সেটা হচ্ছে কাকে রেসপেক্ট করা যাবে অ্যান্ড কাকে রেসপেক্ট করা যাবে না। এটা কি বর্তমান সোসাইটিতে, আমি জাস্ট বাংলাদেশের পার্সপেক্টিভ থেকেই বলতেছি, এটা কি একজন ইন্ডিভিজুয়াল ডিসাইড করে নাকি সোসাইটি তার জন্য ডিসাইড করে দেয়? এটা আপনাদের কি মনে হয়? সহজ ব্যাপার হলো, যার 2,60,000-এর বেশি সাবস্ক্রাইবার আছে তাকে আপনি রেসপেক্ট করতে পারেন, এটা মোটামুটি সেফ প্লে। বাট আমার মনে হয় এটা সোসাইটির মনে হয় 2,60,000 পার হয়ে গেছে বা সোসাইটি ঠিক করে দেয় অনেক ক্ষেত্রে। এখন আমরা দেখি নিজেরাও ঠিক করতেছে মানুষ, এবং সোসাইটির ওই নর্মের এগেইনস্টে যাচ্ছে। আমি আমার নিজের এই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বা যারা আমার কন্টেন্ট দেখে তাদেরকে আমি অনেক সময় দেখি যে তারা আমাকে ফলো করতেছে, তারা আমাকে রেসপেক্ট করতেছে, বাট হয়তো তাদের আমাকে বা তোমাকে রেসপেক্ট করার কথা তো তাদেরকে কোনো সমাজ বলে দেওয়ার কথা না। তো তারা করতেছে অনেক ক্ষেত্রে। না ভাই, তাইলে এখান থেকে আপনাকে যদি একটা জিজ্ঞেস করি যে এমন একজন ক্যারেক্টার যাকে আপনি রেসপেক্ট করেন বাট ওভারঅল সোসাইটিতে সে এত রেসপেক্টেড না, তাকে অনেকে হেট করে, এরকম কি আছে? তার মানে বোঝা যাবে যে আপনি সোসাইটির দ্বারা নির্ধারিত না, মানে ড্রিভেন না, আপনি নিজের পার্সপেক্টিভ থেকে রেসপেক্টকে দেখেন। আমার চিন্তা করতে হবে এরকম কে আছে যাকে আমি আসলে রেসপেক্ট করি কিন্তু সোসাইটি রেসপেক্ট করে না। গান ভালো লাগতেই পারে। সালমান মুক্তাদিরকে আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, আমার ক্ষেত্রে সেটা হবে সালমান মুক্তাদির ভাই, মানে হচ্ছে যে আমার সালমানকে খুবই ভালো লাগে, উনাকে আমি রেসপেক্ট করি বাট উনাকে ওভারঅল হেট করে মানুষজন। মানুষ হিসেবে আমার মনে হয় না সালমানের খুব একটা দোষ আছে। আমি একদিন পডকাস্টের পরে সাদমানকে বলতেছিলাম যে কোন একদিন আমাদের পডকাস্ট রেকর্ড করার পরে আমি সাদমানকে বলতেছিলাম যে সালমান একটা ইন্টারভিউতে বলতেছিল যে ওর বই লেখা নিয়ে অনেক হেট আসছে। তো তখন ও বলতেছিল যে অ্যান্সারটা খুব সিম্পল, যে তোর যদি আমার বই ভালো না লাগে তুই কিনিস না, এটা একটা অ্যান্সার। আর একটা অ্যান্সার হলো তুই যদি এত ভালো বই বুঝিস তা তুই বই লেখ। দুইটাই খুব নর্মাল অ্যান্সার, প্লাস দুইটাই একটা মার্কেট ড্রিভেন ইকোনমির জন্য পারফেক্ট অ্যান্সার। যে আমার এটা নিয়ে একটা বিশাল ট্যানজেন্টে চলে যাবো আমি, এটা যেতে চাচ্ছি না, বাট আমার সালমানকে খুবই ভালো লাগে। আমার মনে হয় না সালমানের মধ্যে এমন কোনো আহামরি দোষ আছে যার জন্য ওকে খুব বড়ভাবে হেট করা উচিত। ওর কাজকর্ম আমাদের সমাজের একটা বড় অংশের আইডিওলজির, তাদের চিন্তাভাবনা, তাদের আপব্রিঙ্গিং এর সাথে যায় না। তারা যেভাবে চিন্তা করে সমাজ হওয়া উচিত ওইভাবে যায় না, বাট দ্যাটস টোটালি ফাইন। আমাদের ওটার পরে যে একটু বড় হয়ে উঠতে হবে, যেখানে আমরা এটা বিলিভ করি, এটা আমাদের অ্যাকসেপ্ট করতে পারতে হবে যে ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট স্টাইল থাকবে জীবন চালানোর, অ্যান্ড প্রত্যেকটাই ফাইন। ওরটাই কিছু বলবে না, ওরটাই কিছু বলবে না, আনলেস আমরা সবার ব্যাপারে বলতে পারবো, যেহেতু আমাদের একটা পডকাস্ট আছে। Absolutely true, because আমি ভ্যাকে খুবই কাছ থেকে মেনি ডাইনামিক্স দেখছি যে স্টোরিগুলো আসলে অনলাইনে আসে না।
and one thing এটা just কিন্তু আমরা one word পুরোটাই দিয়ে বলতেছি কারণ এটা define একটা করা ক্লিপ যায় সালমান শেয়ার দিবে extremely ওর পেজ থেকে misunderstood. এটা এই জন্য কিন্তু That's পুরো it. ব্যাপারটা বলা হচ্ছে I can't tell it. Right, হ্যাঁ। এটা এটা ও হ্যাঁ, একমাত্র যে সালমান খানের এই জন্য best কথা বলি কারণ best YouTuber ever. আমাকে নিয়ে খুব ভালো কথা বলে এক্স্যাক্টলি হ্যাঁ 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 আমরাও চাই যে এনায়েতের মতো আমাদেরকে মেনশন দেয়। না না আমি আগেই ইয়ে করছিলাম, আসলে অনেক আগে থেকে আমি বলছিলাম, অনেক আগে থেকে। আচ্ছা হ্যাঁ, সাদবানের কে? সাদবান বল। ও হ্যাঁ, যে অনেকজন হয়তো ডিসলাইক করে বাট আই রেসপেক্ট ফর এ রিজন, সেরকম হচ্ছে মনে কর তহিদ আফ্রিদি, হয়তো ওর কন্টেন্ট অনেকে আর্গিউ করবে যে ও বাবার কারণে আসছে, মেনি আদার রিজনস, বাট জিনিস হচ্ছে যে জিনিসটা টাকা দিয়ে কেনা যায় না সেটা হচ্ছে পারসিস্টেন্স। ও কিন্তু লাগাতার কন্টেন্ট দিয়েই যাচ্ছে, হি ইজ নট স্টপিং। যে যাই বলুক ওর কোয়ালিটির যা কিছু নিয়ে কোয়েশ্চেন করুক, হি ইজ নট স্টপিং। দ্যাট ইজ সামথিং ইউ ক্যান বাই উইথ মানি। হ্যাঁ, আপনি টাকা দিয়ে হ্যাঁ ভালো ক্যামেরা কিনতে পারেন, গাড়ি কিনতে পারেন, বহুত কিছু কিনতে পারেন, ফেসবুক অ্যাড কিনতে পারেন খালিদ ফারহানের মতো, বাট না, পারসিস্টেন্ট ইউ ক্যান বাই। সো দ্যাট ইজ, ওই জন্য আমি ওকে রেসপেক্ট করি যে হি ইজ আ হাসলার, ও কাজ করে যাচ্ছে। আরো বহুত কোটিপতির ছেলেপুলে আছে, ডু ইউ সি দেম সাকসিডিং অনলাইন জাস্ট বেসড অন নাম্বারস? ইউ ডোন্ট, বিকজ ওরা টাকা পাইছে। অ্যান্ড টাকা পয়সা কিংবা এই ধরনের ধন দৌলতে বড় হওয়ার সব থেকে বড় ঝামেলা হচ্ছে জন্ম থেকেই তারা সোসাইটি থেকে ডিসকানেক্টেড থাকে। সেই যে ডিসকানেকশনটা, এটা কিন্তু সব থেকে বড় ফ্ল যারা ওয়েলথে জন্মগ্রহণ করে। সো ইটস নাইস টু সি হিম ট্রাইং টু ওভারকাম দ্যাট এন্ড আমি মেবি এট কাউকে সাম পয়েন্ট সব টোটালি সাদমান ঘুরে আমি ফেলবে, পুরোপুরি বিকজ হি একমত। স্টিল আমি ইয়াং, কাউকে ওর সামনে আরো hate অনেক করি না কিছু যারা শেখার কাজ আছে। করতেছে, So, কোনোভাবেই না। এটা ওই এই ফিলোসফিতেই আমি বিশ্বাসী না যে একজনকে পছন্দ করার জন্য আরেকজনকে হেট করতে হবে। সো ওই ধরনের কম্প্যারিজন যখন কেউ দেয় যে এনায়েত ভাই আপনি অনেক ভালো, আপনি তৌহিদ আফ্রিদির মতো খারাপ না, এই লাইনটা এরকম লাইন আমার পছন্দ না। এই টাইপ লাইন আমি একদমই পছন্দ করি না, যে আর একজনকে ভালো বলার জন্য তাকে আরেকজনের সাথে কম্পেয়ার করে তাকে খারাপ বানায় ফেলতে হবে। ডেফিনেটলি তৌহিদ আফ্রিদি কত কত এবং কোয়ালিটি আমার মনে হয় বেশ ভালোই, বেশ সিনেম্যাটিক। আমি যা দেখছি, মানে কোয়ালিটি বলতে আমি প্রোডাকশন কোয়ালিটির কথা বলতেছি, এবং আমি শিওর ওর কন্টেন্ট কোয়ালিটি, ইভেন আমি এই পর্যন্ত যাও বলতে পারি যে যারা টিকটক স্টার আছে তাদেরকেও আমি অত খারাপ বলি না, বিকজ ডেফিনেটলি ইট টেকস আ লট, যেটার জন্য তুমি যায় টিকটকে ভিডিও বানাবা এন্ড দেন তারপর ওই ভিডিও অনেক মানুষ দেখবে। এটা কোনোভাবে আমি খারাপ বলার কেউ না, এবং যে কেউ যে আমাদের এই এই যে- ভিডিওতে অনেক অনেক এনগেজমেন্ট হবে, মানে যথেষ্ট Whatever গালি you're দেওয়ার doing, মতো হ্যাঁ, কম্পোনেন্ট প্রচুর অ্যাপ্রুভাল নিচ্ছি আমরা, প্রচুর অ্যাপ্রুভাল এন্ড হেড নিচ্ছি আমরা। দুইটাই করতে থাকেন। যে কেউ গালি দিলে আপনি এনায়েতের নাম বলে দিবেন। না, আসলে এই ব্যাপারটা আসলে এটা এটা কেউ কথা বলতেছিল না, এই জন্য আমি আবার বলছি এটা আসলে যে আমরা অনেকে ভাবি যে ব্যাপারগুলা ইজি, আসলে তো ইজি না। যত বাপের টাকাই থাকুক অমুকের বা তমুকের, যত হাই কোয়ালিটি ক্যামেরা গিয়ার ইকুইপ থাকুক, ওটা একদমই ইজি না। তৌহিদ আফ্রিদি বলো বা এরকম যারাই আছে না আছে, ইভেন গেমাররা, বাজে কোয়ালিটির ভিডিও, বাজে কন্টেন্ট, যাই হোক, বেশ কষ্ট করে সবাই কন্টেন্ট পাবলিশ করতেছে। তো কষ্টটাকে ডেফিনেটলি রেসপেক্ট করা উচিত। যদি ভালো, আমি ওই ফিলোসফিতে বিশ্বাস করি যে সোশ্যাল মিডিয়ায় গেলে হয় তুমি লাইক দিবা, ভালো কমেন্ট বলবা, অথবা কিছু বলবা না। হ্যাঁ, এবার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ইউ ক্যান মেক কন্টেন্ট এনি টাইম, যে কেউ কন্টেন্ট বানাইতে হয়, বাট জিনিস হচ্ছে আপনি একটা মানুষকে পার্সোনাল হেট করতে পারেন, বাট তার কাজ যদি ভালো হয় ওই অ্যাপ্রুভালটা আপনাকে দিতে হবে। সো একই সাথে আপনি একটা ক্রাফট পছন্দ করতে পারেন, এন্ড এট দ্য সেম টাইম মানুষটাকে হেট করতে পারেন, যে মানুষটাকে আপনার ভালো লাগে না, বাট সে যা কাজটা করে সেটা আপনার জোস। এই হেয়ার স্টাইল পছন্দ হয়তো বা এনআইতের কন্টেন্ট আপনার ভালো লাগে, বাট হেয়ার স্টাইলটা আপনার পছন্দ হয় না, হইতেই পারে। বাট আপনি জানেন যে আমরা তো জানি হেয়ার স্টাইলটা কেন, যেন ওই মাথার জায়গাটা ফাঁকা থাকে এবং বুয়েটের লোগোটা পিছে দেখা যায়। নাই, আজকে দেখা যাচ্ছে নাকি? দেখা যায় না তো, আমি তো ওইটা ইনশিওর করছি। ইয়েস, আর ক্যামেরাটা নিচে নেমে গেছে আসলে, সাদ- এতক্ষণ ছিল কিন্তু ফার্স্ট রেকর্ডিং যারা দেখছেন তারা ছিল এনআইত ভাই খাইফারের কাছে আছে হইল ভিডিওটা। না, সাদমান হইল না, পারলি না। ও এই জন্য সরাই ফেলছে, এই- এই জন্য চুলটা সরাই ভালো হয়নি, ফেলছে, চুল হচ্ছে চালাক বড়। আছে। এই তো এলোমেলো চুল, যত এলোমেলো তত বুদ্ধিমান। এলোমেলো, একটু এলোমেলো থাকতে হবে, ঠিক আছে? এই পার্সপেক্টিভ তো তা না ভাই, এটা তো সোসাইটির পার্সপেক্টিভ, আপনি আমার উপরে কিভাবে ইয়া করেন? এটা Exactly. বিভিন্ন মানুষের পার্সপেক্টিভ বিভিন্ন হইতে পারে। তাই না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একটু পরিপাটি চুল কেটে যাবে, বড় চুল দিয়ে কি পড়াশোনা হয় নাকি ভাই? হ্যাঁ, ওই যে হার্ভার্ডের একটা টিচার আছে কিন্তু, ওই যে অ্যালজেব্রা পড়ায়, রাইট, দেখছিস ওর চুল দেখছিস? মিহালি ফাস্টেস্ট টাইপিস্ট,
আরে ভাই রে Fastest ভাই, typist. সেই অবস্থা, সেই মানে এত কুল। আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেন। আমার আমার ইয়ার সাইডের কোশ্চেন এখন অনেকগুলো আছে, আমি এখন সাদমানের যে কোশ্চেনগুলো আছে ওইখান থেকে কোশ্চেন নিব যে আচ্ছা, হোয়াট ইজ দ্য sure. বিগেস্ট অনার ফর ইউ, হোয়াট উইল বি দ্য বিগেস্ট অনার ফর ইউ। এটা যদি আমি আমারটা দিয়ে শুরু করি, আমারটা Prize. হচ্ছে যে না, নোবেল প্রাইজ না কখনো। না? আমার আচ্ছা। কাছে আমার কাছে আসলে কোনো ফিজিক্যাল অবজেক্টের মধ্যে না, যেমন আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো লাগে যে আমি কন্টেম্পোরারি আলোচনার মধ্যে প্রাসঙ্গিক থাকতে পারি কিনা, রেলেভেন্ট থাকতে পারি কিনা। এটা রেলেভেন্ট এই সেন্সে না যে আমাকে নিয়ে জোর করে কেউ কথা বলতেছে, এরকম না। সাপোজ কোনো একটা আলোচনা হইতেছে যে বাংলাদেশের টিচিং প্রফেশনের মধ্যে কে কে ভালো করতেছে বা কে কে খারাপ করতেছে, এরকম নেই। এখানে যদি কেউ নিজের ইচ্ছায় কেউ যদি আমার নামটা কেউ কমেন্টের মধ্যে লেখে, আমার কাছে ওইটা হচ্ছে বিগেস্ট অনার। যে এইটা আসলে কোনো ইনস্টিটিউশনাল প্রাইড থেকে বা কেউ আমাকে প্রাইজ দিবে ওইটা দিয়েও জাজ করা যায় না। বাট ওই যে ভালোবাসা থেকে হচ্ছে যে কেউ একজন কমেন্টটা করতেছে, ওইটা আমার কাছে অনেক বড় মনে হয়। যেমন তাহসান ভাইয়ের একটা দেখতেছিলাম আমি, যে উনি একটা জায়গায় করতেছিল, নাদিম মাহবুব ভাইয়ের সাথে একটা ওনার ইন্টারভিউর মধ্যে ওনাকে জিজ্ঞেস করছিল যে আপনি এখন তো অনেক অ্যাওয়ার্ড পান, ওই অ্যাওয়ার্ডগুলোর সাথে আপনি কি কম্পেয়ার করেন? তখন উনি বলছিল যে না, আমার আসলে ওই যে যখন আলো আলো গানটা বের হয়েছিল, তারপর প্রেমাতাল বের হয়েছিল, ওই সময় মানুষ যখন এইগুলো নিয়ে ডিসকাস করতো অনেক, ওইটার সাথে এই প্রাইজ বা অ্যাওয়ার্ডের কোনো কম্পারিজনই হয় না। ওই আলোচনাটা আমি যদি জাস্ট একটু ফেসবুকে ঢুকি বা মানুষের থেকে আমার কানে আসে, ওইটার মতন সম্মান হয় না। আমার জন্য বিগেস্ট অনার হচ্ছে ওইটা, যে কোনো ফিল্ডে হোক, কন্টেন্ট ক্রিয়েশন হোক কিংবা টিচিং প্রফেশন হোক, যে কোনো জায়গায়। ইনস্টাগ্রামের রিলস এর ভিতর দেখতেছিলাম, ফারহান ভাই? ওইখানেও বলতেছিল যে এই সিমিলার টাইপ প্রশ্ন করছে ওকে একজন, যে কি তোমাকে কি কি নিয়ে মনে রাখবে মানুষ, এটা এই অ্যাঙ্গেলের একটা প্রশ্ন ছিল। ও বলতেছিল যে ও কয়েকদিন পর মরে যাবে এবং ও যাদের পছন্দ করে সবাই কয়েকদিন পর মরে যাবে এবং তারপর ওদের সবাই ভুলে যাবে। সো খুব একটা ম্যাটার করে না যে ও কি ভাবে, মানুষ তাকে নিয়ে কি ভাবে এই ব্যাপারে, বিকজ ইভেনচুয়ালি লং স্প্যান অফ টাইমে মানুষ ভুলে যাবে। তুমি যত আহামরি কাজই করো, কিছু যায় আসে না। তো ও বলতেছিল 50-60 বছরের মধ্যে সবাই ভুলে যাবে। ও যত ভালো পৃথিবীর শ্রেষ্ঠ গানও যদিও বানায়, 50-60 বছরের মধ্যে ভুলে যাবে, এই জন্য ও খুব একটা কেয়ার করে না। আমি জানি না, আমার তেমন কোনো বড় মনে হয় না আমার এরকম কোনো ইয়ে আছে যেটা দিয়ে আমি মনে থাকতে চাই মানুষের মনে, এরকম কোনো কিছু। বিলি আইলিশের এই ফিলোসফিটা আমি দেখলাম এর মধ্যে আছে, যে কুইন্সের যে ভোকাল যে ছিল ফ্রেডি মার্কারি, মনে তো নামটা ভুলে আমি জানি না আমি, তো সেও কিন্তু এটাই, হ্যাঁ হ্যাঁ, বোহেমিয়ান র্যাপসডির যে ভোকাল, তো উনিও কিন্তু সেম জিনিসটা বলছিল যে হচ্ছে যে আপনি কি চান, বা হচ্ছে যে আপনার মরার পর আপনাকে মানুষ মনে রাখে কিনা, দেখে বলে যে না, আমি জাস্ট মরবো, শেষ, ওই জায়গাতেই শেষ হবে। আমার মতো সেই ক্ষেত্রে আমাকে কিছুদিন মনে রাখবা, ধরো 1 বছর, হাইয়েস্ট 6 মাস হইলে আমি বলবো। তো মরার ফার্স্ট উইকে অনেক বার্স যাবে, অনেক নিউজ টিউজ হবে, অনেক মানুষজন ভিডিও বানাবে কন্টেন্টে, থাম্বনেইলে লাশের ছবির থাম্বনেইলে অনেক ক্লিক পড়বে। তো এরকম 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 অনেক বিউটি হবে, অনেক 1 সপ্তাহ বা হাইয়েস্ট আমি ধরতে পারি 1 মাস অনেক কথাবার্তা হবে। পজিটিভ কথাবার্তাই হয়তো বেশি হবে, মরলে মানুষ বেশিরভাগ পজিটিভ কথাবার্তা বলে না বা পজিটিভ কথাবার্তা বলে। বাট ধরো 6 মাস পর আমাকে যারা চিনে, পরিবার আর বন্ধু, তারা মাঝে মধ্যে মনে করবে। বাট তার 5 বছর পরে যা যদি তুমি চিন্তা করো, তাহলে তারাও আসলে অত মনে করবে না। যারা তোমার পরিচিত, আপনারা যারা কন্টেন্ট এই পডকাস্ট শুনতেছেন, আপনাদের কেউ না কেউ মারা গেছে, সবারই, আমাদের পরিবারে কেউ না কেউ কিন্তু মারা গেছে। আপনি চিন্তা করে দেখেন, যারা মারা গেছে 5 বছরের আগে, তাদের কথা আপনি প্রত্যেকদিন কয়বারই বা ভাবেন? খুব বেশি আসলে ভাবি না আমরা। আমাদের মনে হইতে পারে যে অনেক ভাবি, বাট আসলে খুব বেশি ভাবি না আমরা তাদের কথা। সো যার ইমিডিয়েট ফ্যামিলির একজন মারা গেছে 5 বছর আগে, তার কথাই আমি ভাবতেছি না। সেই ক্ষেত্রে অমুক জায়গার একজন ইউটিউবার, ভিডিও বানাইতো, ব্লগার, মার্কেটার ইত্যাদি ইত্যাদি, সে কবে মরছে বাঁচছে তার কথা মনে রাখছি নাকি রাখি নাই, মিনিংলেস মনে হয় আমার। আমি এমন না যে আমি কেয়ার করি না, মানুষ আমাকে নিয়ে কথা বলুক নাকি বলুক না, বাট আমার মনে হয় না যে কেয়ার করে কোনো লাভ আছে। ডিপ আলোচনায় চলে যাচ্ছি আমরা। সাদমানের এই ব্যাপারে, সাদমান হ্যাঁ, এই কোনো কোয়েশ্চেনটা স্পেসিফিক্যালি আমি দিছিলাম বিকজ আই জেনুইনলি ওয়ান্টেড টু নো যে অন্যদের কাছে বিকজ অনার কি হয়। বিকজ এইটা একটা এই টপিকটা দুই ভাবে যায়, একটা হচ্ছে অ্যাওয়ার্ডস এর মিনিংটা কি আপনার কাছে, আরেকটা হচ্ছে যে মৃত্যুর পর মনে রাখার জিনিসটা আপনি কিভাবে পারসিভ করেন, যেটা নিয়ে সেপারেট পডকাস্ট হতে পারে। সো আমার জন্য না, যেরকম যখন কোনো পুরস্কারটা শুরু হয়, যেরকম লাস্ট দিন সব ফেলাই দিচ্ছিলাম যে ক্রেজ টেস্ট, বিকজ আমার কাছে মনে হয়েছে যে ভাই
আমার তো কোনো অ্যাওয়ার্ডটা কোথাও টানানো নাই, আমাদের যারাই কথা শুনতেছেন তিনজনের কারো কোনো অ্যাওয়ার্ড পিছে টানানো নাই। তো আপনি যদি শুনেন যে জেনুইনলি কিছু বলতেছে এই জন্য আপনি শুনবেন। এনায়েতের তো টানানো আছে। এট সাম Sorry. পয়েন্ট ক্যারিয়ারে আগানোর জন্য কিছু মেনশন করতে হয় যে এ অ্যাওয়ার্ড জিতছেন ওই অ্যাওয়ার্ড জিতছেন, বাট এর বাইরে আমি আর করতে ইউটিলিটি। ও সরি, কই কই ভাই, আমি দেখাই নাই তো, ওইটা অ্যাওয়ার্ড না ভাই। So, এই জন্য আমার কাছে না এই জিনিসগুলো না আস্তে আস্তে কমে গেছে, এবং এটার একটা দুইটা কোড আমি বলবো। একটা কোড হচ্ছে মার্কো পিয়ারে হোয়াইটের কোড। সো হি ইজ এ মিশেলিন স্টার উইনিং শেফ, খুবই বিখ্যাত শেফ। সো মিশেলিন স্টার হচ্ছে সেসব রেস্টুরেন্টকে দেওয়া হয় যারা খুবই ভালো করে। তো তিনি এক সময় বলতেছিলেন যে অ্যাট সাম পয়েন্ট আই স্টপ চেসিং দ্য মিশেলিন স্টার্স, যিনি মিশেলিন স্টার্সের জন্য কাজ করা থামাই দিলেন। কেন? কারণ যারা অ্যাওয়ার্ড দেয় ওরা যদি আমার চেয়ে ভালো বুঝতো তাহলে ওরাই তো অ্যাওয়ার্ডগুলো পাইতো। সো এমন মানুষ যারা আমার চেয়ে আমার জিনিসটা কম বুঝে ওদের কাছ থেকে অ্যাওয়ার্ড নেওয়াটা আমি কেন সম্মানজনক ভাবতেছি। সো দ্যাটস ওয়ান ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আর সেকেন্ড একটা আনসার যেটা আমার খুব ভালো লাগছিল, একটা মিস্টিক এই কথাটা বলছিলেন যে হাউ ডু ইউ ওয়ান্ট টু বি রিমেম্বার্ড আফটার ডেথ। সো উনি বলছেন যে আই ডোন্ট ওয়ান্ট টু বি রিমেম্বার্ড, দেয়ার আর মেনি আদার গ্রেট পিপল। দুনিয়াতে আর বহুত ভালো ভালো মানুষ আছে, আপনি যে কোনো রিলিজনে বহুত ভালো মানুষ আছে যাদের আদর্শ হিসেবে চিন্তা করলে আপনি সারা জীবন কাটাই দিতে পারবেন। সো আমার মনে হয় না আমার এক্সাম্পল হিসেবে থাকার দরকার আছে। হ্যাঁ, দোয়া করলে করে, বাট আপনি যদি আসলে কাউকে মনে রাখতে চান যারা অ্যাকচুয়ালি মোরাল হাইগ্রাউন্ড ছিল, ভালো বাঁচতে শিখেছে, তাদেরকে মনে রাখেন। সো এই জন্য আমি কোয়েশ্চেনটা দিচ্ছিলাম যে অ্যাজ এ ইউটিলিটি কিন্তু এই জিনিসটা খুব জোস, যে আপনার যদি একটা বিগেস্ট অনার থাকে অস্কার পাওয়া কিংবা নোবেল পাওয়া, ওইটার জন্য আপনি অনেক মোটিভেটেড থাকবেন, অনেক কাজ করবেন। সো আমার এই মোটিভেশনটা নাই, বিকজ আই ডোন্ট হ্যাভ এনি বিগেস্ট অ্যাওয়ার্ড অর অনার। ক্রুয়েল জোক বলতে গেছিলাম অ্যাওয়ার্ড। এটা থাকা কি ভালো নাকি খারাপ? ইউটিউবার driven. আমি আর বললাম Driven. না। So, এটা থাকাটা কিন্তু খুব একটা খারাপ না, মোটিভেশন থাকাটা। Oh, damn! ধরো কথার কথা বলেন, বলেন, আরে বলেন, বলেন। বাটন দেয়, এটার জন্য অনেকে কাজ করে, এবং আমার বাসায় যখন সিলভার প্লে বাটন আসছে আমার কিন্তু বেশ ভালোই লাগছে। এবং এখন আমার এমন না যে আমি খুব চেস করতেছি, বাট যখন আমার কাছে 10 লাখ সাবস্ক্রাইবার হইলে যদি হয় ওইটার বাটন আসবে, তখন আমার ভালোই লাগবে, ওখানে খারাপ লাগার কিছু নেই। এবং খুব অ্যাক্টিভলি চেস না করলেও আমি মনে মনে এই মানে ব্যাক অফ দ্য মাইন্ড এই থটটা আছে যে আসলে ভালো হবে, ওইটা একটা মোটিভেশন হিসেবে কাজ যে একদমই করে না তা না। বাট ওই তো আমি তোমার সাথে একমত সাদমান, যে যখন উনি Yes. নিজেই ওই জিনিস অ্যাচিভ করেন, উনি আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে, ওইটা নিয়ে আমার খুব একটা প্রাউড হওয়ার তেমন কিছু আসলে নাই। এই ফিলোসফির সাথে আমি একমত। এখানে একটা গল্প বলা দরকার, এটা হচ্ছে গোলাম মুর্তজা স্যার বল, বলছিলেন। বল, না, উনি সম্ভবত মতিউর রহমান স্যারের কাছে যে বলছিলেন, প্রথম আলো সম্পাদক যিনি, উনি জিজ্ঞেস করছিলেন আমি যদি মারা যাই, গোলাম মুর্তজা স্যার মনে হয় সম্ভবত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ছেলে বা কিছু হন, মানে এরকম, আমি ডিরেক্টলি একদম শিওর মনে নাই। তো জিজ্ঞেস করছিলেন মতিউর রহমান স্যারকে যে আমি যদি মারা যাই আপনি আমার পেপারের মধ্যে কোন জায়গায় আমার মৃত্যুর খবরটা ছাপাবেন। তো অনেকগুলো পেপারের কাছে যে এরকম এরকম জিজ্ঞেস করছেন কোন জায়গায়, কেউ কেউ বলছে একটা কলাম দিব, ছোট্ট একটা কলাম দিব, এই দিব, কিন্তু উনি বলছে না, আপনি একদম ফ্রন্ট পেজে অর্ধেক পেজ জুড়ে হচ্ছে আমার মৃত্যুর খবরটা আপনি ছাপাবেন কিনা। তারপরে বলছে না, ছাপাবো না। তারপরে জিজ্ঞেস করছে তাহলে কেন ছাপাবেন না, মানে কি, কোনো অ্যান্সার দেয় নাকি, মানে মোটামুটি এরকম একটা ইন্টারভিউ ছিল। কিন্তু তারপরে আমি হঠাৎ করে তখনও হুমায়ুন আহমেদ স্যার মরেন নাই, আমি হুমায়ুন আহমেদ স্যারের মৃত্যুর যে খবরটা ওইটা দেখলাম প্রথম আলোতে প্রায় হাফ পেজেরও বেশি জায়গা জুড়ে হচ্ছে ছাপানো হয়েছে। এটা দেখে আমি খুব অবাক হয়েছি যে মানে অনার জিনিসটা আসলে সবসময় আমরা যেটা ভাবি আমাদেরকে হয়তো যে অনারটা দেওয়া হবে না, হয়তো বা এমনও হইতে পারে যে আমরা ওই অনারটা পাইতেছি। তো এটা একটা ঘটনা। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে ভাইকে কিছু বলবেন নাকি? ওই পরিমাণ ইনফ্লুয়েন্স আমাদের খুব কম মানুষ করতে পারছে। হাফ পেজ কেন, পুরো পেপারও যদি হুমায়ুন আহমেদকে নিয়ে দেওয়া হইতো তাতেও কিছু যায় আসতো না। বাট ইভেন হুমায়ুন আহমেদের কথাও যদি তুমি চিন্তা করো, আমরা লাস্ট 5 বছরে হুমায়ুন আহমেদ মরার পর হুমায়ুন আহমেদকে নিয়ে আজকের থেকে গত 5 বছরে কয়বার চিন্তা করছি? খুব বেশি চিন্তা ভাবনা আমরা হুমায়ুন আহমেদকে নিয়ে করি নাই, এবং তারপরের 5 বছরে আমরা আরো কম চিন্তা ভাবনা করবো। সো ওইখানে হুমায়ুন আহমেদের মতো পুরা জেনারেশনাল ইনফ্লুয়েন্সিয়াল মানুষকে নিয়ে যখন চিন্তা ভাবনা হয় না, যখন এনায়েত চৌধুরী যে কিছু ভিডিও বানাইছে ইউটিউবে, বা যে একটা জনপ্রিয় আরজের সাথে একটা শো করছে, তাকে রেডিও শোতে নিয়ে যায়, তাকে অমুক টিভি চ্যানেল মতামত দেওয়ার জন্য ডাকে, সে মরে যাওয়ার পর তাকে নিয়ে আর কি তাকে রেডিও শোতে নিয়ে যায়, তাই না? হ্যাঁ, এটা খুব একটা ভালো হবে না। হ্যাঁ,
ভাই মনে হয় যে কথাটা বলতেছে যে হুমায়ুন আহমেদ মানে ব্যক্তি হুমায়ুন আহমেদ না, বাট আমরা কিন্তু হুমায়ুন আহমেদের সাহিত্য পড়তেছি, ওই দিক থেকে মনে রাখা। বাট ভাই যেটা বলছেন ব্যক্তি হুমায়ুন আহমেদ হিসেবে আমরা কতটা স্মরণ করতেছি এই ব্যাপারটা। হ্যাঁ, ঠিক আছে, ওইটা আসলে বললাম আমরা- কি যে হ্যাঁ। ফারহান ভাই আউট অফ কনটেক্সট কিন্তু অনেকে ঝাড়ি মারবে আপনাকে, আমি বুঝছি আপনি কোন কনটেক্সটে বলছেন। হ্যাঁ, right. ঝাড়ি মারবে কারণ আমাদের দায়িত্ব হচ্ছে ফুটনোট দিয়ে দেওয়া, আমাদের দায়িত্ব হচ্ছে ফুটনোট দিয়ে দেওয়া সবসময়, যাতে ফারহান গালি না খায়। গোপন চাহিদা আছে যেটা আগামী বইমেলায় পাবলিশ হবে, এরকম মাঝে মধ্যে হয়। তো এটা নিয়ে অনেক সমালোচনা হয় কে লেখছে আসলে, হ্যাঁ। বাট হুমায়ুন আহমেদের সাহিত্য সব পড়া তো এটা সাহিত্য আমি সব পড়ে ফেলছি। So, হুমায়ুন আহমেদ আস্তে আস্তে আমার অসমাপ্ত আত্মজীবনী হুমায়ুন আহমেদের এরকম পেছনে বের হয়। Right. স্পিকিং হুমায়ুন আহমেদ আমার জীবনে খুব বড় অ্যাক্টিভ, মানে মনে রাখার মতো কিছু আর করবেন না। এটা আনফরচুনেট বাট সত্যি। এবং জিনিসটা কিন্তু খারাপ না, মানুষজন এটা জিনিসটা খারাপ হিসেবে দেখেন না, যে মানুষ মুভ অন করতেছে। আপনি চাবেন না যে মানুষ আপনাকে নিয়ে পড়ে থাকুক, মারা যাওয়ার পর আপনার ওয়াইফকে কাউকে বিয়ে করতে না, ডোন্ট, মানে আচ্ছা উল্টা কথা বলে বলছি। জিনিস হচ্ছে Yes. লেট পিপল মুভ অন, লেট পিপল মুভ অন। ঠিক আছে, সালমান, গুড গুড। এরা নেক্সট কোয়েশ্চেন, সময় নেই এটাতে নেট চলে যাবে। আচ্ছা আচ্ছা, এরপরে যেটা হচ্ছে মানে যদি কোনো কারণে এরকম হয় যে আপনার কাছে অনেক টাকা আছে এন্ড আপনি আপনার সম্মান কিনতে পারেন, এই সম্মানটাকে, আচ্ছা প্রথম কথা হচ্ছে সম্মানটা কেনাটা আসলে সম্ভব কিনা, ইভেন ইফ যদি সম্ভব হয় সেটাকে আপনি কাউন্ট করবেন কিনা কিংবা জাস্টিফাইড ধরবেন কিনা। সম্মান যদি হয় এবার। একটা নিউজ পেপার আমাকে নিয়ে নিউজ করলো, সেই ক্ষেত্রে আমি ওটা কিনতে পারবো। বা সম্মান যদি হয় আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকবে বা ফলোয়ার থাকবে, কেনা সম্ভব। কেনা কোনো জটিল ব্যাপার না, কেনা যায়। সাদমান হাসতে, সাদমান জানে কিভাবে কেনা যায়। সাদমান নেগোসিয়েশনের মধ্যে আছে এই মুহূর্তে। এই যে ফেসবুক রেজিস্ট্রেশন ব্যাচ জাস্ট 1.5 লাখ টাকা। হ্যাঁ। না ওইটা আমি বাদ দিয়ে দিচ্ছি, বিকজ যে চার্জ করছে না, বাট জাস্ট ইন কেস ফর দ্য কিউরিয়াস মাইন্ড 1.5 লাখ টাকা দেখলে কিনা যায়। So, এবং So এবং easy, আপনারা দেখবেন আমাদের 1.2 বেশিরভাগ, থেকে এটা আমি আগে 1.5 জানতাম মিলিয়ন না, ফলোয়ার্স আপনি আমাদের পেয়ে যাবেন আমরা যখন পার কিছু পোস্টে পোস্ট করি 50K। So ফেসবুকে, এটা তখন কেনা দেখবেন যায়, ভেরিফাইড That's it. অ্যাকাউন্ট থেকে কমেন্ট আসে। এই ভেরিফাইড অ্যাকাউন্টগুলো নাকি বেশিরভাগ সময় কেনা অ্যাকাউন্ট, এবং ওদের কমেন্ট করে ওই কমেন্টে লাইক পেয়ে ওটা এনগেজমেন্ট জারি রাখতে এরকম কি কি ব্যাপার স্যাপার আমারটাই নিয়ে আছে। আসে। তো এরকম আমি রিসেন্টলি খেয়াল করছি গত 3-4 মাসে যে অনেক ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে আমার পোস্টের নিচে কমেন্ট আসে, যেই ভেরিফাইড অ্যাকাউন্টের মালিক যে, তার নাম আমি জীবনে কোনোদিন শুনি নাই। সে কে আমি জানি না, কিন্তু তার ভেরিফাইড অ্যাকাউন্ট এন্টারপ্রেনার বা মিউজিশিয়ান বা অমুক। পরে আমি দেখলাম যে একটা পিআর আউটরিচ, আমাকে একজন ইমেইলে বলছে পুরো জিনিসটা, যে একটা পিআর আউটরিচ করতে হয়, তারপর ওই পিআর আউটরিচ করার পরে ডেটা নিয়ে সাবমিট করলে খুব একটা জটিল ব্যাপার না ভেরিফাইড হওয়া। তো ওই ধরনের ব্যাপার স্যাপার হইলে কেনা সম্ভব, খুব একটা জটিল ব্যাপার না কেনা। বাট ইন্ট্রিনসিক মানুষ তোমাকে পছন্দ করতেছে নাকি বা রেসপেক্ট করতেছে নাকি, ওই ব্যাপারটা যদি তুমি আইডেন্টিফাই করার চেষ্টা করো, ওটা তো কেনা সম্ভব বলে আমার মনে হয় না। ওটা কেনা যদি সম্ভব হইতো তাহলে আমি কেনার চেষ্টা করতাম। আচ্ছা এনায়েতকে কি অনেক টাকা দিছে? আছে ভাই আমি আপনার। আমার নাই অ্যাটলিস্ট এত টাকা, সাদবাদের আছে। কিসের জন্য? না ও হ্যাঁ, টাকা পয়সা ওই দিক থেকে কিছু নাই। আমাদের কাছ থেকে গেলে প্রত্যেক সম্মানই episode নেই আসার জন্য পডকাস্টে এনায়েতকে আসার জন্য। আমাদের যাই হোক, আচ্ছা আচ্ছা আমি আচ্ছা, আর First of all, সেটা আমার, আমরা দুইটা- মানে আমি গেস্ট হিসেবে আসছি। হ্যাঁ হ্যাঁ। ফার্স্ট উফ 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 উফ, আচ্ছা আচ্ছা। অনেক কষ্ট, এই জন্যই বলি সাবস্ক্রাইব করেন। যাই হোক, ফার্স্ট পয়েন্ট হচ্ছে, যেহেতু আমাদের কারোরই কোনো সোশ্যাল মিডিয়া এখনো ভেরিফাইড হয় নাই, আপনি মনে প্রাণে বিশ্বাস করতে পারেন যে আমরা টাকা দিয়ে কারো ভেরিফিকেশন এখনো করি নাই। ঠিক আছে, সবগুলো অর্গানিক হয়েছে। তো দ্যাটস দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং ইজ যে কিনার ব্যাপারটা, সেটা হচ্ছে এখন একটা সোশ্যাল মিডিয়ায় ব্রিলিয়েন্ট একটা স্ট্র্যাটেজি বলে দিই। ঠিক আছে, ফার্মটা তো আজীবন খালি ব্রিলিয়েন্ট স্ট্র্যাটেজি বলে, আজকে আমি এটা বলবো। সেটা হচ্ছে অনলাইনে আপনি কাউকে নিয়ে, স্পেশালি পপুলার কাউকে নিয়ে একটু গালাগালি করেন, ফাড়ায় গালাগালি করেন, রিজনেবল কিচ্ছুই হতে হবে না, আপনি গালাগালি করেন, সমালোচনা করেন, একটু বিতর্ক করেন, হাইপে আসেন। যখন সবাই আপনাকে নিয়ে কথা বলা শুরু করবে, এর পরের দিন একটা ক্রাউড ফান্ডিং করেন, একটা দুস্থ মানুষের জন্য কিছুটা কাজ করেন, ওই জিনিসটা ব্লগ করেন, ব্লগ করে সবাইকে দেখান যে আপনি কত ভালো মানুষ। ইউ উইল হ্যাভ এভরিওয়ানস রেসপেক্ট। মানুষ এটা বারবার করতেছে, and সবাই সম্মান দিয়ে ফোন যাচ্ছে। রিভিউ টিভি নিয়েও I have no idea why, but it's working, and that's why people are copying it.
এটা ভুল হয়তো হাইপোথেটিক্যাল সিনারিও। আচ্ছা সাধারণ যখন বললাম আমাদের কারো কোনো অ্যাকাউন্ট ভেরিফাইড নেই, আমার কিন্তু ইউটিউব অ্যাকাউন্ট ভেরিফাইড, আমি ক্লারিফাই করে দিই। টোটালি আনরিলেটেড। সেই অবস্থা। আমি ফেসবুক ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করব, দেখি আমি করার চেষ্টা করব। এখন ইউটিউবের ভেরিফিকেশনকে আমি অন্য লেভেলে রেসপেক্ট করি ফেসবুকের ভেরিফিকেশনের তুলনায়, ওইটা আলাদা কথা। একটা পিয়ার আউটরিচ নিয়ে এমন কোন একটা পিয়ার কিন্তু করলে মনে হয় আপনি পারবেন না ভাই, আপনার অনেক নিউজ ইন্টারভিউ করতে হবে। এটার জন্য আমি দেখছি অনেকে ইন্টারভিউ করায় ওই যে অনলাইন পোর্ট গুলাতে হচ্ছে। যদি আমি করি তাহলে আমি এটা নিয়ে একটা ভিডিও বানায় আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করতে হয়। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই যে ইংলিশ যেহেতু নামটা সহজে টানতে পারবে এখান থেকে ব্যাকলিংক করে। ওকে হ্যাঁ কিভাবে করছে, কিভাবে ভেরিফাই করা যায়, আমরা ওখান থেকে তাহলে আমরা ভেরিফাইটা করে ফেলবো। ভেরিফাই করব, রাইট। আমি কিন্তু ভিউয়ার একটা। আচ্ছা সাদমানের ইউটিউব মানে ফেসবুক অ্যাকাউন্ট এখনো কেন ভেরিফাই করিস নাই, মানে কাহিনী কি? আমি ইউটিউবেরটা এখন অ্যাপ্লাই করি নাই। ইউটিউব না মানে ফেসবুক সাপোজ। ও আচ্ছা ফেসবুকটা এখন হয় না বিকজ আমার যথেষ্ট পরিমাণে তো যে নিউজপেপারে একটা লিংক আছে। এটা কেমনে সাদমানের কেমনে পসিবল? নিউজপেপার স্টোরিজ তো সাদমানের প্রচুর চ্যানেলের ডিটেইল দিলাম। হ্যাঁ ইউটিউবে একটা সহজ পাসপোর্ট বা এরকম ইউটিউবে একটা স্ক্যান কপি দিতে হইলো, মোটামুটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভেরিফাই হয়ে গেছে। আমি তো টিউটোরিয়াল বানাই না, বাট আমি লিংক শেয়ার করব, খুবই সহজ, মানে কিছুই দিতে হয় না, নিউজ টিউজ পোর্টাল লিংক টিং কিছু লাগে না, জাস্ট ইউটিউব চ্যানেলের লিংক। ভাই টিউটোরিয়াল দেন প্লিজ, আমি দেখে আজকে অ্যাপ্লাই করব। আচ্ছা তাহলে হ্যাঁ তাহলে ইয়েস। আর কালকে সাদমানের অ্যাকাউন্ট হচ্ছে ভেরিফাই, টিকমার্ক থাকবে সব জায়গায়। টিকমার্ক থাকার সুবিধা আছে, কিন্তু কমেন্ট করলে আপনারটা উপরে থাকবে, এটা একটা সুবিধা আছে। হ্যাঁ তাই না? হ্যাঁ প্রতিবার এরকম পডকাস্ট জীবনেও দেখি নাই, শুধু দেখছিলাম। আমি আরেকটা পয়েন্ট রাখি এই কোয়েশ্চেনের লাস্ট আনসার দিয়ে আমি শেষ করি, সেটা হচ্ছে রেসপেক্ট কি কেনা যায় নাকি না। আপনারা বিভিন্ন মানুষকে দানবীর হিসেবে চিনেন, রাইট? অনেক মানুষ আছে না যাদেরকে আমরা দানবীর হিসেবে চিনি। কেন চেনেন? দানবীর হিসেবে কেন চেনেন? রাইট। যদি দানবীর জিনিসটা যদি আপনার কাছে সম্মানজনক হয়, যদি হয়, তাহলে দিস এ কনক্লুশন যে টাকা দিয়ে আসলে রেসপেক্ট কেনা যায়। কারণ অনেকজনের ওই পরিমাণ দান করার মতো সম্পদ থাকে না। উনি দান করছেন, হ্যাঁ উনি কিন্তু ভালো যে তিনি ফিলান্থ্রপি করছেন, দ্যাটস গুড, বাট আপনি উনাকে এটা কারণে রেসপেক্ট করতেছেন মিনস যে সম্পদ দিয়ে সম্মানটা কেনা যায়। এইটার সাদমান এটা একটা বেশ বড় একটা মানে স্ট্র্যাটেজি যেটা বলা যায়, যে যারা খুব বড় লেভেলে গেছে, অনেক টাকা পয়সা আয় করছে 90s এর দশকে, স্টিভ জবস কিংবা বিল গেটস এর মতন। আমি যদি জিজ্ঞেস করি বিল গেটস কেন গেটস ফাউন্ডেশনটা করছে, ও এত মানে সে এখন কিন্তু কোডিং নিয়ে কাজ করে না, সে বায়োলজি নিয়ে কাজ করতেছে। গেটস ফাউন্ডেশনের পরে সে টয়লেট নিয়ে কাজ করছে, আফ্রিকার মধ্যে কাজ করছে, নাইজেরিয়ায় কাজ করছে, ডিজিজ মডেলিং করছে। এত টাকা সে ঢাইলা দিতেছে, তার যেই টাকা স্টোর করা আছে একটা টাকাও হচ্ছে ইয়েতে যাবে না, তার ছেলেমেয়েরা কেউ পাবে না। এই সবগুলো হচ্ছে যে ফাউন্ডেশনের মধ্যে সে দিয়ে দিতেছে, গেটস ফাউন্ডেশনের মধ্যে রিসার্চের কাজে ইউজ হবে, এন্ড দান টান যা আছে ওই সব জায়গার মধ্যে ইউজ করা হইতেছে। সো ওইটা যখন করতেছে সে, এটা কিন্তু তার পূর্ববর্তী কাজগুলোকে জাস্টিফাই করে। ক্যাপিটালিস্টদেরকে কিন্তু আমরা অনেক বেশি সমালোচনা করি, তার কারণ ওরা ওদের কাছে অনেক টাকা পয়সা জমায় রাখছে এন্ড হচ্ছে যে খরচ করতেছে না, মানুষের কাছে দিতেছে না। এই যেটা ভাঙার জন্য কিন্তু ওরা দেখা যায় যে আফটার 40 ইয়ার্স তার জীবনের মানে হাফ লাইফ যখন চলে যায়, তারপরে হচ্ছে সে এই ফিলান্থ্রপিস্ট কাজগুলো যেগুলো আছে এইগুলো করার চেষ্টা করে, মানবতার জন্য কাজ করার চেষ্টা করে। সো এর মাধ্যমে কিন্তু সে আবার রিগেইন করতেছে। তার মানে আসলেই কিন্তু এখান থেকে একটা কনক্লুশনে পৌঁছানো যায় যে আমি যদি কোনো কারণে রেসপেক্ট হারাই, টাকা দিয়ে আসলে এমন অনেক কিছুই করা যায় যার মাধ্যমে রেসপেক্টটা ফেরত আনা সম্ভব, যদি আপনার কাছে টাকা থাকে। টাকা অনেক বড় একটা জিনিস। এই গেটস ফাউন্ডেশন যদি না হইতো তাইলে কি আমরা বিল গেটস কে রেসপেক্ট করতাম না দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা বানানোর জন্য? না ওইটার জন্য এই মানে মানবতার জন্য কাজগুলা করার জন্য আমরা যেইভাবে রেসপেক্ট করি, ওই রেসপেক্ট আমরা করতাম না। তাকে হয়তো হ্যাঁ ঠিক আছে, সে একটা বড় কোম্পানি বানাইছে, এইটার জন্য সে অনেক বড় একজন মানুষ হয়েছে, এন্টারপ্রেনার হিসেবে তাকে আমরা রেসপেক্ট করতাম। বাট গেটস ফাউন্ডেশন বা প্রতিষ্ঠা করার জন্য সে যেই লেভেলের রেসপেক্টটা পায়, যেই ধরনের রেসপেক্টটা পায়, যে সে একটা তার কিন্তু করার দরকার ছিল না, সে চাইলে তার লাইফটা কাটাইতে পারত। এই সেন্স থেকে যে সে তারপরেও এই কাজটা করতেছে, এই সেন্স থেকে আমরা তাকে যে রেসপেক্টটা দিই, ওই রেসপেক্টটা তো তাকে আমরা দিতাম না, অ্যাটলিস্ট আমি তো দিতাম না। 99% ওদের আমি তাকে দিই। কমেন্টে অনেকজন বলবে যে ট্যাক্স ইভেড করার জন্য ফাউন্ডেশন করছে, এটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। হ্যাঁ এটাও একটা ইয়ে আছে। বাফেট দুজন মিলে একসাথে প্লেজ করছে যে ওরা সব ডোনেট করে দিবে, খুবই ভালো ব্যাপার। আমি কয়েকটা অ্যানিমাল চ্যারিটির সাথে কাজকর্ম না আসলে মাঝে মধ্যে ডোনেট করি। ওদের মধ্যে একজনের সাথে আমার দেশি কোম্পানিগুলোর কথা বলতেছি, এদের একজনের সাথে আমার খুব ভালো সম্পর্ক। ওদের আমি প্রায় বলি যে
যদি ব্র্যাক যেরকম করছে, আমি সাকিবের সাথে এটা নিয়ে একটা আলাপ করতেছিলাম একটা পডকাস্টের ভিতরে, যে যদি তুমি ফিলান্থ্রফিক অ্যাক্টিভিটি করতে চাও সেই ক্ষেত্রে সবচেয়ে বড় উপায় হইল তোমার মেইন ফিলান্থ্রফিক কাজের বাইরে কিভাবে একটা প্রোডাক্ট বা সার্ভিস লঞ্চ করা যায় যাতে ওইটার মনিটাইজেশন দিয়ে ফিলান্থ্রফিক অ্যাক্টিভিটি চালাইতে পারো। যদি ওইটা না করে এরকম প্ল্যান হয় যে আমি মানুষের ডোনেশনে চলবো, সেই ক্ষেত্রে ফিলান্থ্রফিক অ্যাক্টিভিটি কখনো সাকসেসফুল হয় না। This should be an entire podcast. এই আমরা অনেকগুলো পয়েন্ট বলতেছি যেগুলো দ্যাট শুড বি অ্যান এন্টায়ার পডকাস্ট। আমি একটা নতুন একটা স্ট্র্যাটেজি দেখলাম। খালেদ নূরকে আপনারা চিনেন না? খালেদ নূরকে কি চেনেন? খালেদ নূর হচ্ছে খুবই ভালো একজন অ্যানিমেশন আর্টিস্ট এবং খুব বেশি সাবস্ক্রাইবার নাই, বাট খুবই ভালো। ও হ্যাঁ দেখছি, এগুলা দেখছি, হ্যাঁ অ্যাকাউন্টগুলো দেখছি। খুবই বাবা সাগা ওর চেহারা দেখেন এই জন্য মনে হয় আপনি একটাতে দেখায় যে কয়েকটা সাবস্ক্রাইবারের অ্যাটেইন করলে তখন দেখে। আচ্ছা, ও একটা রিসেন্টলি আমি দেখলাম ভিডিওগুলোতে, ও ভিডিও ডেসক্রিপশনের মধ্যে ওর বিকাশ নাম্বারটা দিয়ে দেয় যে আপনি যদি আমাকে লাভ শো করতে চান এখানে বিকাশে পাঠিয়ে দিতে পারেন। এইটা একটা হইতে পারে। আপনি একটা ক্রাউড ফান্ডিং এর কথাটা বলতেছেন, ইউটিউবাররা কিন্তু আস্তে আস্তে ক্রাউড ফান্ডিং এর দিকে যাইতে পারে, বাই মি আ কফি টাইপের যেগুলো আছে। আমার মনে হয় না বাংলাদেশে কাজ করবে এটা Patreon, right, patreon.com। হ্যাঁ, দেখ যদি 1000 টাকার বেশি হয় খুব অবাক হব। আমি খালিদকে জিজ্ঞেস করব, খালিদ আমাদেরকে জানো কয় টাকা পাইছো যদি দেখি এর মধ্যে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি দিয়ে দিব। বাংলাদেশের মার্কেটে আমরা প্রোডাক্ট বা সার্ভিস দিতে হবে, স্পিকারিং এর টাকা দিব, তারপরেও কষ্ট। সো ফ্রি ফিলান্থ্রপিক, আচ্ছা দেখা যাক কি হয়। বিলিভার না হইলে কোনো একটা কজে কেউ দিবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, আই এম এক্স্যাক্টলি, যদি হয় তাহলে আমার বিকাশ নাম্বার এই পডকাস্টের নিচে আমরা আমাদের বিকাশ নাম্বার দিয়ে দিব, আপনারা বিকাশ করবেন। দেখি বললে তো আমাদেরই ভালো, আমরাই তো দিব, আমরা সব বিকাশ নাম্বার দিব নিচে। এক্স্যাক্টলি, এটা আমরা নিচে। By the way, this video is not sponsored by Bikash, it's just random. Lazy. Shout out Salman. আজকে I don't know, এনআইট মেবি পিছন থেকে কোনো ব্যাকডোর ডিল করতে, we don't know. আমাকে যদি করতে I will be happy, মানে হচ্ছে যে যদি করতে তুই তো হ্যাপি হবি বিকজ তোর সাথে ডিল করছে। না আমরা না বাংলাদেশ আবার আয়ারল্যান্ড ভাই, এটা হচ্ছে দূর থেকে প্ল্যান করতেছে যে নিজে একাই টাকাটা নেবে বিটকয়েনটা, আমরা তো পারবো না। আচ্ছা ওকে আমরা নেক্সট কোশ্চেন স্টেয়ার হচ্ছে আপনি নিজেকে নিজে কত সম্মান করেন? সেলফ রেসপেক্টের কোশ্চেন। সেলফ রেসপেক্ট, রাইট, সেলফ রেসপেক্ট এন্ড নিজেকে নিজে রেসপেক্ট করেন যে এটা কি ড্রিভেন হয়, মানে আপনি আসলে আচ্ছা এটা আমি ফার্স্ট একটু অ্যান্সারটা দিয়ে শুরু করি যে আমার সেলফ রেসপেক্টের বেসিসটা আসলে কি। যদি কোনোদিন এরকম 100 এর মধ্যে কত পার্সেন্ট দিবি নিজেকে, 100 এর মধ্যে কত দিবি, তারপর আনসারটা দে। এই মুহূর্তে যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর প্লাস টিচিং প্রফেশনে আছি, এই জবটার মধ্যে আমি 70 দিব। তার কারণ আমি কন্টেন্ট ক্রিয়েশন এবং দুইটা একসাথে চালাইতেছি। এই কারণে কেন বলতেছি জিনিসটা, কারণ আমি সবসময় কয়েকটা সার্টেইন স্পেসিফিক টপিকের উপরে নিজেকে জাজ করি। একটা হচ্ছে আমি যতটুকু ক্যাপাবিলিটি আছে আমার, ততটুকু ক্যাপাবিলিটি অনুসারে আমি কাজ করতেছি কিনা, এটার উপরে আমার সেলফ রেসপেক্টের অনেক বড় একটা জিনিস ডিপেন্ড করে। অ্যান্ড আমার কাছে মনে হয় এই মুহূর্তে আমি যে কাজ করতেছি এর বেশি কিছু করা আমার দরকার ছিল না, কিংবা আমার ক্যাপাবিলিটির মধ্যে ছিল না। সো এই যে আমি টিচিং প্রফেশনের বাইরে এক্সট্রা একটা কন্টেন্ট ক্রিয়েশনের জবে আসছি, এই কারণে আমি নিজেকে নিজে অনেক রেসপেক্ট করি। তার কারণ এইটা আমার করার কথা ছিল, কারণ আমি জানি, আমি নিজেকে নিজে চিনি যে আমার করার কথা ছিল না। অ্যান্ড এই কাজটা আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জ রাখে সবসময়, সব জায়গা থেকেই। অ্যান্ড এইটা আমি করতেছি দেখে আমি এটা নিজেকে নিজে রেসপেক্ট করি এই জায়গাটা থেকে। আর দ্বিতীয় যে জায়গাটা যেটার মধ্যে আমি হয়তো নিজেকে সমালোচনা করি, সেটা হচ্ছে আমি হয়তো কি বলা যায় যে হচ্ছে হয়তো আরো কোনো জিনিস নিয়ে হয়তো নতুনভাবে চিন্তা করতেছি না, বা আমার এই জায়গাটা থেকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, ওই জায়গাটা হয়তো আমি আগে যেরকম একটা চিন্তা করতাম ওই জায়গাটাতে একটু হয়তো খরা আসছে। বাট আমি ট্রাই করবো যে ডেভেলপমেন্টের জায়গায় আমার সবসময় একটা থাকে সেলফ রেসপেক্টের জায়গায়, যে আমি আসলে আমার নিজের ডেভেলপমেন্ট নিয়ে কতটুকু চিন্তা করতেছি, নট যে আমি একটা স্ট্যাটিক জায়গার মধ্যে আসি অ্যান্ড ওইটা নিয়ে আমি স্যাটিসফাইড। ওই জায়গা থেকে আমি সেলফ রেসপেক্টে কখনো নিজেকে উপরে রাখতে পারি না। আমি ওই ডেভেলপমেন্টে, যেটা আমরা একটু আগে আলোচনা করতেছিলাম যে আমি আসলে ডাইনামিক কিনা বা ডাইনামিক মানুষদেরকে আমরা পছন্দ করি কিনা, সো ওই ডেভেলপমেন্টের জায়গাতে আমি যদি কোনো সময় চিন্তা না করি বা মাথার মধ্যে আমি যদি থিঙ্ক না করি যে এই জায়গাটাতে আমি আসলে কিছু করতেছি কিনা বা কোনো ডেভেলপ করতেছি কিনা, নিজেকে প্রত্যেকদিন নতুন কোনো স্কিল শিখতেছি কিনা, কিংবা
কোনো না কোনো ভাবে নিজেকে চেঞ্জ করতেছে কিনা গত দিনের থেকে, আমিও বলবো। ওই জায়গাতে আমার মনে হয় একটা উন্নতির বেশ বড় জায়গা আছে। আমি হয়তো এরপরে আরো আলোচনা করবো আপনাদের থেকে, কারণ আলোচনা ধার নিয়ে, তো আপনারা বলতে শুরু করতে পারেন। ফারহান ভাইয়া, হ্যাঁ, ডেভেলপমেন্ট একটা বড় পার্ট। সো এই বছর যদি যা করতেছি আগামী বছরও যদি তাই করতে থাকি, সেই ক্ষেত্রে ওইটা 70% থেকে কমতে থাকবে যদি সিমিলার স্কেলে চলতে থাকে জিনিসটা। যদি এনায়েত, ধরো কথা আমি এনায়েতকে কত রেসপেক্ট করি, এনায়েতকে আমি যদি এখন 70% রেসপেক্ট করি, এনায়েত যদি আগামী বছরও একটা চাকরি এবং একটা ইউটিউব চ্যানেল এবং ওই ইউটিউব চ্যানেলের বুধবার বিকাল 5টা সেম শিডিউল মেনটেন করতে থাকে, সেই ক্ষেত্রে ওটা 70% থেকে কমতে থাকবে আমার জন্য। বিকজ আমার মনে হয় যে ইফ ইউ আর নট গ্রোয়িং, তাহলে ওটার কোনো মানে রেসপেক্ট আসলে কমতে থাকে। তো আমার নিজের ক্ষেত্রেও সেম, আমি যতদিন পর্যন্ত আগের কাজের সাথে সাথে আরো অনেক নতুন নতুন কাজ করতে পারতেছি, তত আমার নিজের প্রতি নিজের রেসপেক্ট বাড়বে। এখন আমি 70%, কোনো কোনো গুড ডেইজে 80%ও বলতে পারি, বাট অন অ্যাভারেজ আমি বলবো 70%-এর মতো। আর আমি সবসময় চেষ্টা করতেছি কিভাবে ওটা 80%-এ দেওয়া যায়। আমি মোটামুটি হ্যাপি নিজের কাজকর্ম নিয়ে, খুব একটা আনহ্যাপি যে তা না, বাট ডেফিনেটলি গ্রো করার অনেক সুযোগ আছে। যতদিন পর্যন্ত সবচেয়ে বড় হয়ে যাও নাই, ততদিন পর্যন্ত গ্রো করার সুযোগ আছেই। সো আমি ফাইন্যান্সিয়াল গোল, ভাই আপনার জায়গা থেকে সবচেয়ে গ্রোথ, মানে গ্রোথ বলতে এর থেকে আরো বেশি কি কি মিন করেন আপনি আর কি কি করতে পারেন? স্বপ্ন দেখি না, বাট আমার মনে হয় 100 মিলিয়ন অ্যাটেইনেবল। আমি 100 মিলিয়ন টাচ করতে পারবো বলে আমার মনে হয় আগামী 20 বছরে। হ্যাঁ, না তা তো একটা পর্যায়ে যাওয়ার পরে তোমার ফাইন্যান্সিয়াল নাম্বার খুব একটা ম্যাটার করে। ভাই আমার কাছে কেন জানি মনে হয় আপনার কাছে জাস্ট একটা নাম্বার, আপনার 100 মিলিয়ন হইলে কিছু যে আসে না, জাস্ট একটা স্কোর টাইপের। অনেক ক্ষেত্রে আসলে স্টোরি তোমার একটা এরপর পর্যায়ে আপনি যাওয়ার পর 100 মিলিয়ন হওয়ার পরে টাকাটা আপনি আমাকে সাদমানকে দিয়ে দিয়েন, জাস্ট স্কোর অ্যাটেন্ড করাইতে ভাই। যার নাই তার কাছে ওইটা 1 বিলিয়ন, বাট যার আছে তার ওটা আরো একটা এক্সট্রা বিলিয়ন। সো এইটা অনেকাংশে সত্যি। সো 2,60,000 সাবস্ক্রাইবার 2,61,000-এর মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই, বাট 3 লাখ হয়ে গেলে ওটা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন চলে আসে যে এখন 3 লাখ হয়ে গেছে। বাট অ্যাকচুয়ালি চিন্তা করলে 3 লাখ আসলে 2,99,000 থেকে 1,000 বেশি। সো তেমন আসলে কোনো কিছু ম্যাটার করে না। ওই তো ওটা হলো ফাইন্যান্সিয়াল গোল। আর নন ফাইন্যান্সিয়াল গোলসের মধ্যে বড় কোনো একটা, হ্যাঁ আমি আসলে শিওর না, অনেক ধরনের গোলই আছে যেগুলার কারণে আমার নিজের প্রতি নিজের রেসপেক্ট আরো বাড়বে। সব বলা যাবে না পাবলিকলি এখনো, বাট আছে বেশ 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 অনেকগুলা গোল আছে। এখনো অনেক কিছু করার বাকি আছে বলে আমার মনে হয়। অ্যাটলিস্ট আগামী 10 বছর। আমি প্রথমে ভাবছিলাম আমি 30 বছরের মধ্যে রিটায়ারমেন্টে চলে যাব, বাট ওটা মনে হয় আর যাওয়া হবে না। 40 নেক্সট টার্গেট, 40-এর মধ্যে আমি রিটায়ারমেন্টে যাওয়ার চেষ্টা করবো। জাস্ট পডকাস্ট। তারপরে কি করবেন ভাই? পরে আর কিছু করা যাবে। ও সেই আমরা একটা সবাই ডিসাইড করি যে আমরা 40 বছরের পরে কেউ আর কিছু করবো না, জাস্ট ট্রাইনোমিয়াল পডকাস্ট। হ্যাঁ, আমরা বাংলাদেশের মিডল ইনকাম মানে মিডল ক্লাস যে জনগোষ্ঠীটা আছে, ওদের সবারই কিন্তু আমি একটা গোল দেখছি লাইফের, একটাই গোল যে এরকম একটা জায়গা কিনবে, তার একটা বাড়ি হবে, একটা গাড়ি হবে। এইটা একদম খুবই কমন সবার মধ্যে। এবং আমার মনে হয় আগামী 40-50 বছরও এটা চেঞ্জ হবে, মানে সবার এটা থাকবে। আপনার যদি এইগুলা না থাকে, এইগুলাই আপনার লাইফের গোল, উপরে আর কোনো কিছু দেখতেই পারবে না। ইভেন দে ক্যান সি যে এটার উপরে কিছু হইতে পারে, মানে আর কোনো কিছু নিয়ে চিন্তাই করতে পারে না। সাদমান ড্রিমের পার্ট বাংলাদেশের, আমার নিজের বাড়ি কেনার প্ল্যান আছে। সাদমান বাড়ি কেনার কথা চিন্তা ভাবনা করতেছে, আমি জানি। সো আমাদের সবারই কমন গোলগুলোর মধ্যে একটা বাড়ি কেনা, আরেকটা সবার কমন গোল থাকে। তুমি দেখবা মিডল ক্লাসের বা ইভেন আমরা অনেক কাজ করবো, তারপর আমরা অনেক পৃথিবী ঘুরবো, অনেক ট্রাভেল হবে, এই হবে সে হবে, এগুলো একটু কমন গোল সবার। তো ওগুলো মোটামুটি সবারই থাকে। সরি সাদমান, বলতেছিলা ট্রাভেল ব্লগ করতে সমস্যা হলো, ট্রাভেল ব্লগ করতে গেলে আমার সাথে যারা ট্রাভেল করবে তাদেরকে ক্যামেরার সামনে নিয়ে আসতে হইতে পারে, যেটা আমি চাই না। তারপরে ভাই ট্রাভেল ব্লগ করবেন, কাপল ব্লগ। হ্যাঁ সাদমান, ফান অন দ্য গো। আই রেসপেক্ট দ্যাট। সাদমান প্লিজ। ভাই বাসা কেনার কথা কি আমি আপনাকে বলছিলাম? ও সাদমান কি ফাঁস করে দিছো? হ্যাঁ হ্যাঁ, তো আরো লিটারালি আমি স্বপ্ন দেখতেছিলাম খুবই, মানে স্বপ্নটার প্রথম অর্ধে খুব বাজে, সেকেন্ড অর্ধে ফাইনালি আমি যাচ্ছি সমুদ্র দিয়ে, না, I was watching my dream house. ও আচ্ছা, আমার কোন অডিয়েন্স সাদমানকে স্বপ্নে দেখে, মাঝে মাঝেই দেখে।
I don't know. আমার মনে হয় অটো প্লে চলতেছিল, মেবি অটো প্লে চলতেছিল, তখন চলে আসছে। So, আমাদের কোয়েশ্চেনটা কি ছিল? সাদমানের সেলফ রেসপেক্ট, সাদমানের কাছে সেলফ রেসপেক্ট কি জিনিস এবং কত 100-তে কত, রাইট? এটা হ্যাঁ, 100-তে এখন বলতে গেলে 70 কিংবা 70-এর নিচে। কারণ সেলফ রেসপেক্ট জিনিসটা হচ্ছে আমার একটা এক্সপেকটেশন আছে এবং আমার কাজ কি, এই দুটার মধ্যে ডিফারেন্সটা কিংবা মিলটা হচ্ছে সেলফ রেসপেক্টের জিনিস। সো আমার লাইফস্টাইল আমার পছন্দ হচ্ছে আমি এখন যেভাবে কাটাচ্ছি, চিল, শান্তিপূর্ণ। বাট আমার অ্যাম্বিশন হচ্ছে ফারহান ভাইয়ের মতো, যে কাঁপাই দিব, ফাটাই দিব এই লেভেলে। এবং এই যে একটা ডিফারেন্স, যেটা আমাকে নেক্সট 3 বছর বিভিন্ন কাজ করতে হবে, ফারহান যেটা বলছে যে গ্রোথ, এই জিনিসগুলো কয়টা স্টেপ নিতে হবে, র্যাডিক্যাল কতগুলো স্টেপ, যেটা লাইফটাকে অনেকভাবে চেঞ্জ করবে। সো আমি চাই যে শান্তিপূর্ণ যা কিছু করতেছি এটাতে আমার আনন্দ, এটাতে আমার ভালো লাগে, খুব একটা বেশি জিনিস দরকার নেই। বাট আমাকে নেক্সট 3 বছর কিছু কাজ করতে হবে যেটা আমি মোটেও চাই না। দিস টোটালি গোস এগেইনস্ট অল মাই ফিলসফি। এথিক্যালি কিছু ব্রেক করতেছি না, লিগালি কিছু ব্রেক করতেছি না, এই জাস্ট আমি এই জিনিসগুলোতে বিশ্বাস করি না, বাট আমাকে করতে হবে। যেরকম ডিগ্রি নেওয়া, আই ডোন্ট বিলিভ ইন ইট, টু বি ভেরি স্পেসিফিক, যে আমি অনেক জিনিস নিয়ে পড়ছি বাট আমি ওগুলো নিয়ে কথা বলতে পারি না বিকজ আমার ডিগ্রি নেই। কেউ যদি আমাকে সু করে আমি উড়ে যাবো সেখানে। সো আই হ্যাভ টু টেক দ্য ডিগ্রি, নট বিকজ আই ওয়ান্ট টু, বাট বিকজ আই হ্যাভ টু। সো এই জিনিসটা আমার মধ্যে কনফ্লিক্টিং, যে ভাই আমি কেন পিসফুলি থাকতে পারতেছি না, আমাকে কেন সোসাইটি সোশ্যাল অ্যাকসেপ্টেন্স দিবে না, তাই আমাকে কেন ডিগ্রি নিতে হবে। সো এই জন্য আমার এখন সোশ্যাল। আচ্ছা, আমি একটু সরি সাদমান, আমি জানি না যে তুই জিজ্ঞেস করতেছিস, তুই কি এখন মানে আইবিএ থেকে এমবিএ করতেছিস? না না না, এমবিএ করতেছি না, না বিবিএ শেষ করছে, এমবিএ করে ঢুকি না, কিন্তু একাডেমিক হয়ে গেল। মানে ডিগ্রি বলতে কি তুই এমবিএ টাকেই বুঝাইতেছিস নাকি অন্য কোনো কিছু? মাস্টার্স, এমবিএ, ইট ক্যান বি এনিথিং। আচ্ছা আচ্ছা, মাস্টার্স করতে হবে না এমবিএ করতে হবে? ওকে, না না না, আমি করতেই হবে কেন? আমার তো করতেই হবে, আমার মাস্টার্সে যে আমি ঢুকবো, আমি পিএইচডি করতে হবে, এক সময় আমার এখানে লেখা থাকবে এনআইতে কিন্তু অ্যাকচুয়ালি চোখে পড়বে, আমার তো করতেই হবে, আমার তো এনআইতে must। লাইনে ইটস অ্যাবসলিউট ম্যান্ডেটরি। না, এনআইতে যে অডিয়েন্স কিংবা তো যে লাইনে প্রমোশনই হবে না আপনি যদি চাকরি করতে আপনার- তুমি কি চাকরি করবা? হ্যাঁ, ইউটিউবে আরে বিশ্বাস কর, ট্রাইনেবল কিন্তু যথেষ্ট আর্নিং হবে। আচ্ছা, আচ্ছা, সেম অডিয়েন্স Trust me, প্রত্যেক বছর, এটার মধ্যে মজা কোথায়? আমি তো জানি না ভাই, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টিং ফর ফারহান ভাই কিন্তু। ওখানে আমি কিছু নতুন করা ট্রাই করবো ভাই, মানে এমন তো কোনো টিচার নেই যে কন্টেন্ট ক্রিয়েশনও করে। সো দেখা যাক না, আমার নিজেকে নিজে দেখা এক্সপেরিমেন্ট করার ইচ্ছা যে একজন টিচার যে কন্টেন্ট ক্রিয়েশন করে সে ক্লাস নিলে কি হয়, ওই এনআই চৌধুরী ফারহান ভাই, উই ডোন্ট নিড এনি মোর টিকটকার্স অর ইউটিউবার্স, ঠিক আছে? আর Let him be a টিচার্স, তখন আমাকে যদি মজা লাগে Let him be a সেটা teacher. আলাদা ব্যাপার। এই তোমার তুই না সবাই টিচার, ভালো ক্লাসে যায়। তারপরে না আমি তো কন্টেন্ট ক্রিয়েটর, ওই তুই কন্টেন্ট ক্রিয়েটর না তুই টিচার, হ্যাঁ এইরকম কোনো দিক দিয়ে স্কিপ করতে না পারে। হ্যাঁ ভাই, জিনিসটা হচ্ছে আমরা একটু ভুল বুঝি যে ইউনিভার্সিটির টিচিং প্রফেশনটা কিন্তু নট জাস্ট আপনি ক্লাসে পড়াইতেছেন, এর অনেক এত এত মানে অপরচুনিটি, আপনি গভর্নমেন্টের এমন এমন জায়গায় আপনি কাজ করার সুযোগ পাবেন যে জায়গাগুলোতে আপনি ঢুকতেই পারবেন না যদি আপনি একজন ইউনিভার্সিটি টিচার। অ্যান্ড ইনফ্যাক্ট বুয়েটে কাজ করলে, বুয়েট বলি, ঢাকা ভার্সিটি বলি, মানে যেগুলো একটু বিগ নেমস, হ্যাঁ ওইগুলোর মধ্যে হচ্ছে কাজ করতে চাইলে আপনার হচ্ছে এমন এমন জায়গার মধ্যে গভর্নমেন্ট প্রজেক্টের মধ্যে আপনি ইনভলভ হতে পারবেন যেটাতে আপনি হয়তো টিচার না হলে আপনি কোনোভাবে ইনভলভ হতে পারবেন। সো আমি ওই এক্সপিরিয়েন্সগুলো নিতে চাই, জাস্ট ফর দোজ এক্সপিরিয়েন্সেস আই ওয়ান্ট টু বি টিচার ইন দ্য লং রান। অ্যান্ড আমি দেখতে চাই যে দুইটা মিলায় আমি কিভাবে কন্টিনিউ করতে পারি। সো এইটা একটা এক্সপেরিমেন্টের বিষয়, আমি সবসময় নিজের উপর নিজে এক্সপেরিমেন্ট করি। ইভেন ইউটিউবে আসাটাও একটা এক্সপেরিমেন্ট ছিল, কতদিন কন্টিনিউ করতে পারি, দেখা গেছে না হয়ে গেছে, ক্লিক করে ফেলছে। তো এটা একটা এক্সপেরিমেন্ট বলা যায়। বেতন কত হবে 10 বছর পরে যায় না? If you want it, আমি আর খালিদ ফারহান ভাই খুব একটা সোল্ড নাই আইডিয়াতে, বাট হ্যাঁ, if you want it, আচ্ছা it ঠিক makes me আছে, happy. দেখা যাবে। না না, এটা ভাই, তোমার না। কথা শুনলে মনে হয় আমি কোন বেতন খুব billionaire। না হবে ভাই, ইয়ে আসে ওই অন্য অনেক কিছু আছে সাথে, অন্য অনেক কিছু আপনার মতো Perks. হবে না জীবনও, আপনার মতন জীবনও হবে না। Experience 29,56 পার ভাই ভাই ভাই, ওইটা হবে না। টাকার হিসাবে হয়তো অত make sense। বাট যাও মানে এক্সপেরিয়েন্সটা অনেক বেশি সালমানের ম্যাটার করে। ডিগ্রি নিলে হয়তো ভালোই হবে, সালমান অনেক কিছু নিয়ে কথা বলতে পারবে। যে কোনো প্রফেশনই আসলে শুরুর দিকে কষ্ট। অনেক টিচার কি আছে যারা অনেক টাকা ইনকাম করে? প্রাইভেটের টিচার গুলো মনে হয় অনেক টাকা ইনকাম না করে। টাকার হিসেবে টিচিং প্রফেশনই আসা যারা উচিত না। status দেয়, না, হ্যাঁ, ইয়েস, কাইন্ড অফ। আরে কি বলে, না 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 প্রাইভেট না, নট
আপনি ইভেন আপনাকে বলি যে স্কুল কলেজের অনেক টিচার ইউনিভার্সিটি লেভেলের টিচারদের থেকেও বেশি টাকা আয় করে, এরকম অনেক আছে। বেশি, কারণ অনেক প্রাইভেট অনেক এন্ড আদার্স বেশি। পড়ায় টড়ায় Coaching, কোটি coaching। কোটি টাকা ইনকাম করতে পারে, অনেক বেশি আছে। হ্যাঁ, কোচিং এর মাধ্যমে প্রচুর টাকা কোচিং income করা যায়। করলে ইটস লাইক 5 But ওইটা ইয়ার্স হয় কি আপনার নিজস্ব বিল্ডিং থাকবে যদি robot। আপনি ঠিকমতো করেন। রোবটের মতন হয়ে যায় মানুষ। এনায়েতের একটা কোচিং, এনায়েত হ্যাঁ, you're gonna be teaching the same একাডেমির stuff জন্য over একটা and over কোর্স again, বানানো। হ্যাঁ। But হ্যাঁ, কোচিং ভাই ভেরি প্রফিটেবল, এক্সট্রিমলি প্রফিটেবল। একাডেমির অ্যাড যাবে এই ভিডিওর উপরে। ওদের আজকে চাকরিটা ছেড়ে দিত। না, আমি একাডেমির কথা বলতেছি, আমাদের নিজেদের একাডেমি। হ্যাঁ, সাদমান হোসেন আহ! আমি নিজে তো- Admission এ আমি নেয় নিজে না, তো admission। আমি তো নিজে শিখতেছি ভাই, আপনার একাডেমির জন্য আমি কেমনে আমি না ওইটা তো আমি বুঝতে এনআই পারছি। যদি ক্রাউড ফ্রেন্ডলি জিনিস বানায় জাস্ট তাহলে কিন্তু হয়ে যায়। এনআই ক্রাউড ফ্রেন্ডলি এখানে জিনিস বানায় না যেটা ক্রাউড ম্যাচ লেভেলে খাবে। আরে লিখছে পদ্মা সেতু, আমি চাচ্ছি যে রিভিউ করতে, বাট ভাই কিছু তো লিখ ভাই, পদ্মা সেতু নিয়ে লিখে বসে আছে। পদ্মা সেতু কি বানানো শেষ আমার হয়েছে? লাগে পদ্মা সেতুর কিছু হবে তখন আমি পড়ে নিয়ে পড়বো রিভিউ করবো, তারে কি রে ভাই। না, যখন উদ্বোধন হবে তখন করতে পারিস, উদ্বোধন তো হবে অ্যাটলিস্ট কোনো না কোনো এক সময়। যারা তারা Right. কমে যেয়ে কিনতে পারবে। ভালো আইডিয়া। রাইট রাইট, আমি দিয়ে দিলাম না, মানুষজন এখন আমাকে গালি এই দিবে যে clip-টুক নিজের কেটে- বইয়ের প্রমোশন নিজে করে। এই ক্লিপ আমার চ্যানেলের উপরে Next free question. হিসেবে চালানো অনেক মানুষ কিনবে। এই তো ফারহান ভাই আমার ভাই, পদ্মা সেতু কিনবে, পদ্মা সেতু ব্লক বাই কিনবে। ব্লক। সবার আমি আমি সাদমানেরও বেচবে, হ্যাঁ বিক্রি হবে, বিক্রি আচ্ছা, হবে। প্রিরোল অ্যাড নিয়ে অনেক আমার কথাবার্তা হইতেছিল। সাদমানের আপনার এনআইএ আমার এই ভিডিওর মধ্যে চ্যানেলে গত কয়েকদিন দেখলি এবং আপনার তারপর আপনার আরো অ্যাডই কিছু আসতেছে চ্যানেল মানুষের আমি কাহিনী। বলবো এখানে। সাদমানের কি এই আছে, সাদমানের কি সাতটা সেম চ্যানেলের একই। উপরে আমারটাতে আমার এক যায় আর ফার্ম ভাইয়ের এক যায়। সেই গত অবস্থা। 7 দিনে দুইটা কনভার্সন দিছে ইউটিউব থেকে। হ্যাঁ, So, হ্যাঁ আমি প্রত্যেকদিন মানে 2 জন কিনছে একাডেমি, ইউটিউব থেকে 2 জন একাডেমিতে জয়েন করছে। খুব বেশি না, ফেসবুকের সাথে কম্পেয়ার করলে ফেসবুকে অনেক বেশি। That is very good number. টাকাও খরচ Still. করছি। এটা মানে কি ভাই, conversion মানে কি? আমরা $35 মতো খরচ করছি ও ইউটিউবে আচ্ছা pre-roll-এ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তুমি যদি $35 ইকুইভ্যালেন্ট, আমাদের 2 জন কিনছে, এক একটার দাম 10,000 টাকা। 2 জন কিনছে মানে 20,000 টাকা ইনকাম হয়েছে, 19,000-এর মতো ইনকাম হয়েছে যদি তুমি বাদ দাও, আচ্ছা, আচ্ছা। পেমেন্ট গেটওয়ের খরচ হবে। হিসাবে সুবিধার জন্য আমরা 20,000 ধরতে পারি, সবার জন্য অঙ্কটা করে দিচ্ছি। $10,000 $10,000 টাকা $180, সো $360 মতো ইনকাম হয়েছে, খরচ হয়েছে $35। সবার জন্য আমি অঙ্কটা করে দিলাম। মনে তাইলে তো মনে যে অঙ্কটা করছে ফার্ম ভাইয়ের করে দিল জাস্ট। ওকে, আমরা নেক্সট টপিক যেটা, যে সাপোজ কোনো সময় আমরা সোশ্যাল ডিসরেসপেক্টের মধ্যে পড়ি এন্ড সোশ্যাল মিডিয়া ডিফেমেশন আমাদের হয়, আমরা খুব বাজে, আমরা খুবই মানে এনআই চৌধুরীকে মানুষ দেখতেই পারতেছে না, কোনো একটা কাজ সে করছে, বা খালিদ ফারহানকে দেখতেই পারতেছে না। ওইখান থেকে ওইটা ওভারকাম করার জন্য আপনার কাছে কারেন্টলি কি প্ল্যান আছে এন্ড আপনি কি করতে পারেন বলে আপনার মনে হয়? আমি জানি যে ওইটার নেচার বিভিন্ন হইতে পারে, কি ধরনের ঘটনা ঘটবে ডিফেমেশনের, ওইটার নেচারের উপরে ডিপেন্ড করে হইতে পারে। বাট যদি কালকে আপনার নামে কোনো কিছু একটা ছড়ায় বা ছড়ানোর উপক্রম হয়, সেক্ষেত্রে আপনি কি কি করতে পারেন? ফার্ম ভাই বলেন। কিভাবে বলেন, আরে বলেন। সালমান? এখন তো খুব, আমি তো এটা আনসার একটু আগে দিলাম যে আপনার সাথে কিছুই বা হোক না কেন, আপনি যা উল্টাপাল্টা কাজই করেন না কেন, আপনি জাস্ট এরপর এটা একটা nice ক্রাউড strategy ফান্ডিং হতে পারে। করবেন যে আপনি দুস্থ মানুষজনের জন্য কাজ করতেছেন, পিছে একটা মনে করেন হাহাকার হচ্ছে ওরকম একটা মিউজিক রান করবেন, বাস পিপল উইল বি সোল্ড, এভরিথিং উইল বি ফরগিভেন। ঠিক আছে? না, আমি দেশে এসে দুস্থ মানুষদের জন্য কাজ করবো। ফারহান করতে পারবে না তো, আয়ারল্যান্ডে এত দুস্থ মানুষ নাই। কিছু করবো না বলতে আমি বোঝাচ্ছি ও ফার্স্ট ওয়ার্ল্ড প্রবলেমস, ফার্স্ট ওয়ার্ল্ড প্রবলেমস। ডাই ডাউন হওয়ার চান্স দিব পুরো ব্যাপারটাকে। আমি হেইটের রিপ্লাই দেওয়া বা ক্ল্যারিফিকেশন দেওয়া পছন্দ করি না। আমার মনে হয় ওটা খুব একটা হেল্প করে না। ইভেন ওই যে আমি কমেন্টে রিপ্লাই দিলেও আসলে কমেন্ট পরে ডিলিট করে দিই যখন আমার মনে হয় যে এটা খুব একটা হেল্প করে না। সো আমার সাথে যখন কন্ট্রোভার্সি, এটা ওই তো আমি আগের এপিসোডেও বলতেছিলাম, এটা হবে কোনো না কোনো সময়। সো যখন হবে তখন আমি এটাই করব, চেষ্টা করব যে 2 মাসের জন্য বা 1.5 মাসের জন্য পুরো ব্যাপারটার থেকে অফ যাওয়া, মানে যে কোনো ধরনের কন্টেন্ট প্রোডাকশন থেকে অফ যাওয়া। এবং আমার মতে মোটামুটি 1.5-2 মাস সময় দিলে পুরো ব্যাপারটা আবার নর্মাল হয়ে যাওয়ার সুযোগ আছে। ডিপেন্ড করে আসলে কিরকম কেস, বাট বেশিরভাগ কেসের জন্য 1 মাস মনে হয় সেফ। অন এ সিরিয়াস নোট, ফার্ন ভাই যে স্ট্র্যাটেজিটা বললেন, দিস ইজ
ওয়ান অফ দি মোস্ট অপটিমাইজ স্ট্র্যাটেজিস কিন্তু বাই দ্য ওয়ে। জিনিস হচ্ছে অনেক সময় ইচ্ছা করে মানুষ আপনাকে পোক করবে, আপনি ভুল করেন আর না করেন, এবং যে মোমেন্টে আপনি রিয়াক্ট করবেন আপনার অডিয়েন্সকে ওই মানুষ সম্পর্কে আপনি ইনফর্ম করে দিলেন, অ্যাট দ্যাট পয়েন্ট ওই মানুষটা জিতে যায়। সো কখনো এইসবে আপনি অনলাইনে পারলে রিয়াক্ট করবেন না। যখন আপনি রিয়াক্ট করতেছেন তখন এই মোমেন্টে আপনি হেরে গেলেন। আর ফারহান ভাই যেরকম বললেন অফ থাকা, এটা অ্যাকচুয়ালি আপনাকে 1 মাস কিংবা 1.5 মাস অফ থাকতে হয় না। আপনি যদি টেকনিক্যালি 3 দিন অফ থাকেন, বেসিক্যালি বাংলাদেশে বিভিন্ন সোশ্যাল ইস্যুস ব্যাপার না, শেলফ আমি লাইফ একটা হচ্ছে ভিডিও 2 থেকে পাবলিশ 2.5 দিন, করবো। এর বেশি দিন 3 মানুষ ওই নিয়ে সপ্তাহ কথাবার্তা বলে না। সো আপনি 3 দিন বন্ধ থাকলে কিন্তু মানুষ ওই জিনিসটা নিয়ে আপনাকে আর ঘাটাবে না, কোনো বিরক্ত হবে না। সো 3 দিন অফ রাখেন, ডোন্ট রিয়াক্ট টু নেগেটিভ কমেন্টস, দ্যাটস হাউ ইউ হ্যান্ডেল ইট প্রপারলি। আমার এখানে যে ইয়েটা আমি যেটা করি আর কি, যদি কোনো কারণে আমার কোনো একটা জায়গাতে ধরেন আমার ডিফেমেশন শুরু হইল, তখন আমি যে একটু কমেন্টগুলা পড়ি, মানে ওর পক্ষে কয়জন মানুষ কথা বলতেছে, and ওরা কি আসলে র্যাশনাল কথাবার্তা বলতেছে কিনা, যে আসলেই কি এরকম কিছু হয়েছে। যদি এরকম কেউ হইতে পারে, যেমন কয়েকদিন আগে নিয়নের ক্ষেত্রে এরকম একটা কেস আছে, নিয়নের নন আপনারা জানেন কিনা জানি না, ও একজন নুব রিভিউ করে, খেলাধুলা নিয়ে রিভিউ করে, ওর একটা এরকম হয়েছে, অন্য একটা পেজ থেকে ওকে অনেক পচা টচায় পোস্ট দিছে, এরকম কিছু অনেকদিন ধরে রিয়াক্ট করতেছিল না, পরে আলটিমেটলি রিয়াক্ট করতে হয়েছে, মানে পোস্ট দিতে হয়েছে। তো যাই হোক, আমার কাছে যেটা মনে হয় যে আমি প্রথমেই দেখি যে ম্যাথ লেভেলে আসলে মানুষ আমাকে এত বেশি ডিসরেসপেক্ট করতেছে কিনা আসলে। অ্যান্ড আমি কিন্তু মানুষের কমেন্ট প্রচুর পড়ি। আমি দেখবেন যে ইয়ের মধ্যে ট্রাইনোমিয়াল পডকাস্টের মধ্যে কোন কোন কমেন্টগুলো ভালো ভালো কমেন্ট আমি কিন্তু আপনাদেরকে কপি পেস্ট করে যাচ্ছি। আমার ভালো লাগে, আমার এটা কেন জানি ভালো লাগে যে এটা একটা সেকশন, মানে কমেন্ট সেকশনটা আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এত এক্সক্লুসিভ একটা অস্ত্র যে এইটার মাধ্যমে অনেক কিছু জাজ করা যায়। আমি তো রিসার্চ করি, আমি জানি এখান থেকে ডেটা নিয়ে আমি কি কি করতে পারি। ইভেন আমি একটা রিসার্চ পেপারও লিখতেছি, মানে অনেক কিছু করা যায়। আমি কমেন্টের উপর একটা রিসার্চ পেপারই লিখতেছি, ঠিক আছে, মানে ইউটিউব কমেন্ট সেকশনের উপরে। তো ওইটার মধ্যে কি কি ফাইন্ডিং এটা পরে জানাবো, বাট কমেন্ট সেকশন পড়তে আমার খুব ভালো লাগে। তো ওইখান থেকে আমি একটু জাজ করার চেষ্টা করি যে আসলে ন্যারেটিভটা অ্যারোটা কোন দিকে, আমার দিকে ঠিকই একদম কি আমার বিরুদ্ধে নাকি। যদি দেখা যায় যে খুব বেশি সংখ্যক মানুষ আমার বিরুদ্ধে কথা বলতেছে, এন্ড এটা একটা রেভুলেশন টাইপের হয়ে গেছে যে এনায়েত চৌধুরী ফাঁসি, এরকম কিছু একটা, তখন আমি রিয়াক্ট করবো হয়তো, কারণ হচ্ছে হয়তো না করবোই। আসলে আমি সবসময় একটা পোস্ট দিই, মানে এমন না যে আমি ভিডিও বানাবো, এরকম না। আমার ভিডিও সবসময় একটা অ্যানালিটিক্যাল পার্সপেক্টিভ থেকে হয়। না না, ওইটা জাস্ট হচ্ছে যে আমি আমার ক্লারিফিকেশনের জন্য কোনো ওইটা অবশ্যই না, কিন্তু একটা পোস্ট দিব হয়তো। আবার আমি এরকমও করি, সাপোজ কেউ আমার ভিডিও শেয়ার দিতেছে, হ্যাঁ, এখন শেয়ার কিন্তু পজিটিভ জিনিস দিয়ে হইতে পারে, নেগেটিভ জিনিস দিয়ে হইতে পারে শেয়ার। আমি একবার আমার একটা ফ্রান্সের যখন সেকুলারিজম নিয়ে একটা ঝামেলা হয়েছিল বেশ কয়েকদিন আগে, ওইটা নিয়ে ভিডিও বানাইছিলাম, ওইটাতে প্রচুর শেয়ার হয়েছিল, কিন্তু যে আমি শেয়ারের ভিতরে দেখি সবগুলা হচ্ছে প্রাইভেট গ্রুপের মধ্যে আমার গালি টালি দিয়ে একদম নাস্তিক টাস্তিক বইলা এই বইলে হচ্ছে যে আমার পচায় ওই ভিডিও নিয়ে নিয়ে দিচ্ছে। তারপর সাথে সাথে আবার ওটা ডিলিট করে দিয়েছে, কারণ ওই সময় আমি বেশ ছোট ক্রিয়েটর ছিলাম, অ্যান্ড ওই সময় কিছু হইলে আমার ট্যাকেল দেওয়ার ইয়ে ছিল না, ইভেন মানুষ আমার বিরুদ্ধে চলে যেতে পারত। এখন যদি করতো আমি ডিলিট করতাম না, কারণ আমি জানি আমার পক্ষে কথা বলার জন্য বহুত মানুষ থাকবে ইনশাল্লাহ। তো ওই জায়গাটা থেকেই আমি একটু শেয়ারে যাই, দেখতাম যে আমাকে কি মানুষ পজিটিভ দিক থেকে শেয়ার করতেছে নাকি নেগেটিভ দিক থেকে শেয়ার করতেছে এই ইয়েগুলো। যেমন সাকিব আল হাসান ইস্যুটাতে কিন্তু পুরোপুরি ভাবে, মানে আমার কাছে তো মনে হয় 50-50 হয়ে গেছে। মানে আমি দেখছি, এখন আমি জানি না আপনাদের সোশ্যাল মিডিয়া ফিডের মধ্যে কি আসছে, আমি দেখছি 50-50, যে কেউ একদম 50% মানুষ দেখতেছে পজিটিভলি বলতেছে করাপশনের বিরুদ্ধে এই করতেছে, আবার 50% বলতেছে যে না করাপশন তো এটা ইস্যু না, ও এর মাধ্যমে কি করছে, মানে এরকম মানে অপোজিশনে কথাবার্তা বলতেছে, প্রতিবাদ করতেছে। সো আমি দেখতাম যে আসলে কোন দিকে, যদি 50-50 হয় তাও আমি হয়তো একটা রেসপন্স দিব যে আমার পার্সপেক্টিভ হচ্ছে এটা, এখন আপনারা এটা যা মনে করেন, ওইটা থেকে যে কেউ যে কিছু মনে করতে পারে। তারপরে আমি আমার একটা ইয়ে যে আমি প্রত্যেক বুধবার বিকেল 5টায় কন্টেন্ট দিই, ওইটা আমি কোনোদিন থামাবো না, ওইটা যা মন চাই তা হোক ইনশাল্লাহ, যদি আমার ফ্যামিলিতে কোনো বড় ধরনের গ্যাঞ্জাম না হয়। আমার এই রিলেটেড সোশ্যাল মিডিয়া গ্যাঞ্জামের জন্য আমি কোনোদিন মানে কন্টেন্ট অফ রাখবো না, এটা আমি ইনশাল্লাহ মোটামুটি শিওর, এটা আমি নিজের কাছে নিজে প্রমিস করে রাখছি। আজকে ইন্টারনেটটা ডিস্টার্ব করে না, আলহামদুলিল্লাহ ভালো এখন পর্যন্ত। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এই যে তুই যে বললি তোকে বিভিন্ন ট্যাগ দেওয়া হইলো, ইউজুয়ালি যেটা হয় আমরা বেশিক্ষণ এপিসোড কন্টিনিউ করতে পারি না বিকজ নামাজের টাইম হয়ে যায়, বাট মানুষ অন্য কমপ্লিটলি অপোজিট ট্যাগ দিয়ে দিচ্ছে। সো জিনিস হচ্ছে দেয়ার উইল বি সাম আনফেয়ার ফাইটস। মনে করেন কেউ ইচ্ছা করে এনআইদের এগেন্স্টে জাস্ট উল্টোপাল্টা জিনিস দিয়ে যাচ্ছে, এখন এনআইএ মনে করেন ওই মানুষটার এগেন্স্ট সে লিগাল অ্যাকশন নিল, সে মামলা করলো, ন্যারেশনটা কিন্তু অন্যভাবে হবে যে এনআইএর এখন সোশ্যাল মিডিয়া পাওয়ার আছে, একজন ইনোসেন্ট মানুষ সে লয়ারদের হ্যারাস করতেছে। সো জিনিসগুলো এত সিম্পল না, আপনি চাইলে ফাইট ব্যাক করতে পারেন, বাট মানুষ স্টিল ওটার মধ্যে অনেক গ্যাঞ্জাম করবে।
এবং যখন সত্য আর মিথ্যার মধ্যে মারামারি হয়, যত বেশি অনলাইন ক্লাউড তৈরি করবেন যে মিথ্যা যত বলছে ওটা তার অ্যাডভান্টেজে কাজ যেহেতু করে। এবং বিশাল সোশ্যাল মিডিয়া দমে এটাই ad হয়, এক চলতেছে, একজন মানুষ so অপিনিয়ন দিতে থাকে, কারোটাই আমাদের ভেরিফাইড না, course-এর এবং ওই ক্লাউডের ad-এর মাধ্যমে নিচে যে মিথ্যা একজন কথা comment বলছে ও করছে একটা যে অ্যাডভান্টেজ সে পেয়ে যায়। course দ্যাটস ওয়াই ইটস আমাদের হার্ড টু admin join হ্যান্ডেল। করছে, but পায় নাই কিছু, 7 দিন হয়ে গেছে, সে কোনো কিছু পায় নাই। তো ওটা দেখে অনেকে আবার ওটার একটা স্ক্রিনশট নিয়ে যে এটা একটা স্ক্যাম, এখানে আসলে কিছু হয় না ইত্যাদি ইত্যাদি। পরে অনেক অ্যানালাইজ, এবং আমাদের কাছেও কোনো টাকা পয়সা আসেনি, কিছুই আসেনি। পরে অনেক অ্যানালাইজ করে এসএসএল কমার্সের সাথে যোগাযোগ করে জানা গেল সে যখন অর্ডার দিছে সে তার ইমেল জিমেইল না লিখে GAM ওভাবে লিখছে, সো জিএমিল এভাবে লিখছে। তো এই কারণে আমাদের কাছেও কিছু আসেনি, তার কাছেও কিছু যায় নাই, সব কিছু জিএমিলে চলে গেছে। তো আমরাও খুঁজে পাই নাই। গতকালকে আমরা পরে এসএসএল কমার্স আমাদের জানাইছে এই হয়েছে, এই সময় টাকা দিছে না দিছে, তারপর আমরা যাই তাকে এনরোল করছি। বাট তার আগে ওই স্ক্রিনশট নিয়ে বিভিন্ন গ্রুপে স্ক্যাম রিলেটেড অনেক পোস্ট হয়ে গেছে যে না এটা আসলে পুরো ব্যাপারটা একটা স্ক্যাম। এই জিনিসগুলো ডিফেন্ড করাটা খুব টাফ, এটা তুমি কখনোই ডিফেন্ড করতে পারবে না। এই জিনিস ছোটোখাটো লেভেলে ধরো একজন নিচে পোস্ট দিল অমুক খারাপ কারণ ও এই করছে, ধরো আমি বললাম যে এনায়েত একটা খুন করছে, একটা ভিডিওর নিচে যে আমি কমেন্ট করে আসলাম এনায়েত একটা খুন করছে, ওখানে মানুষজন রিপ্লাই দিচ্ছে যে না হ্যাঁ এনায়েত আসলে খারাপ, ওরে সবসময় খারাপই ভাবতাম। কিন্তু কয়জন রে যা বুঝাবা, কি বুঝাবা, এটা বোঝানো এনায়েতকে দেখলেও খুনি খুনি লাগে। সো এটা বোঝাটা আসলে টাফ চুল কাটার পরে। তো এটা বিশ্বাস করা যাইতেও পারে, আমি জানি না। আমি ওই সাদমানের কথার সাথে আমি একমত, 3 দিন হইলে তো খুবই ভালো, বাট আমি পজ কোনো কিছু করবো না এই নীতিতে তাই না? বিশ্বাসী। হ্যাঁ, এবং আমরা যদি এতদূর চলে আসলাম, এখানে আমি আরেকটা পয়েন্ট মেনশন করি, সেটা হচ্ছে মনে করেন আপনার এগেন্সে কোনো একটা ডিফেমেশন আসলো, ওটা বড় করে কোনো হয়তো পেপারে আসলো, রাইট, পেপারে কিংবা পোর্টালে আসলো। সো মনে করেন এট দ্য এন্ড প্রমাণ হইলো যে আপনি নিষ্পাপ। ক্ষমার পোস্টে কত ছোট হেডেল দেখছেন কখনো? সো দ্য ড্যামেজ হ্যাজ ইজ ডান। আপনার এগেন্সে যখন কোনো প্রচারণা চালানো হবে, আপনি যতই লজিক্যালি আর্গিউ করার চেষ্টা করেন না কেন, একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত ড্যামেজটা হয়ে যায়। So যখন এসব ইস্যু আসে আমরা এটাকে বলি না যে কিভাবে এটা ফিরে আনা যায়, উই কন্ট্রোল ইট ড্যামেজ কন্ট্রোল, যে ড্যামেজ কন্ট্রোল করতে হবে, যা ড্যামেজ হয়ে গেছে এরপর কিভাবে এটা মিনিমাইজ করা যায়। বিকজ যাদের কাছে আপনার ডিফেমেশনটা গেছে, যারা অলরেডি মাইন্ড মেকআপ করে ফেলছে, তাদের কাছ থেকে ফেরত আনা অনেক বেশি টাফ। এর চেয়ে ওই টাকাটা দিয়ে আপনি অ্যাড রান করে আরো বেশি প্রফিট আনতে পারবেন, যেটাতে আপনি ভালো কবে আমাদের সোসাইটি নরমালাইজ করবে ব্যাপারটাকে? এনায়েত yes, normalize giving ads, হ্যাঁ হ্যাঁ, সব 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 হচ্ছে যে তাই না? এনায়েত নেক্সট কোশ্চেন ব্রো। করবে না ভাই, করবে না। মানে এটা তো ইয়েই যে মানে হচ্ছে যে একদম সোসাইটি কোনো সময় টাকা আর্ন করা জিনিসটাকেই সবসময় খারাপ চোখে দেখবে, কোনোদিনই হচ্ছে ভালো চোখে দেখবে না, আমার আমার কাছে actually মনে হয় ad-এর না। আমি এমনি মজা করে বলছি, বাট আমার অ্যাডের রেসপন্স আসলে বেশ ভালোই, কমেন্টও বেশ ভালোই। হাইয়েস্ট কমপ্লেইন মানুষের যে দাম একটু বেশি, ওই কমপ্লেইনটার সাথে আমার খুব একটা, হ্যাঁ ওটার সাথে আমার কোনো সমস্যা নেই। কোয়ালিটি নিয়ে যেহেতু তেমন কোনো কমপ্লেইন নাই, দাম নিয়ে কমপ্লেইন থাকলে আমার কোনো সমস্যা নেই। যাই হোক, আমাদের নেক্সট পয়েন্ট কি এনায়েত সাহেব? ওকে, দ্যাট ইজ নট এ লেজিটিমেট, হ্যাঁ ওটা পারে না, ওটা পারে না। এনায়েত না, আর কোশ্চেন আমরা এখানে হয়তো শেষ করতে পারি, কারণ আর খুব মানে সিগনিফিকেন্ট কোনো কোশ্চেন আমার কাছে মনে হয় না। আচ্ছা হ্যাঁ, ওকে, সো এই কোশ্চেনগুলো আমরা কমেন্ট সেকশনে দিয়ে দিব। একটা কোশ্চেন এটা হইতে পারে যে সাপোজ কোন একজন করাপ্টেড লোক, মানে যে একজন খুনি বা সন্ত্রাসী, সে তার কাছ থেকে আপনি কোনো না কোনো সময় জীবনে এক সময় নিছেন, তাকে কোনো সময় সাহায্য করছেন আপনি, এন্ড তার অনেক পাওয়ার আছে, এন্ড সেই কারণে ও আপনাকে এখন রেসপেক্ট করে। ওই রেসপেক্টটাকে কি আপনি লেজিট ধরেন কিনা বা বৈধ ধরেন কিনা ওইটাকে, এবং তার পাওয়ারটাকে আপনি ইউজ করবেন কিনা? বুঝতে পারছি না এই দুজনের রিঅ্যাকশন এমন কেন হচ্ছে, জানি না। আমি রেসপেক্ট করবো নাকি আরেকজন? আমার স্পেসিফিক কিছু এক্সাম্পলস যেটা আমি শেয়ার করতে পারবো, বাট দিস ইজ এ ভেরি রেলেভেন্ট কোশ্চেন, ভেরি রেলেভেন্ট কথা এই এপিসোডে আরো কয়েকবার বলছি, বাট আমার কখনোই মনে হয় না আরেকজন রেসপেক্ট করতেছে, এই করতেছে, তাতে আমার কিছু একটা খুব একটা যায় আসে এই ওয়েতে অথবা ওই ওয়েতে। পজিটিভলি করলে ভাল লাগে, নেগেটিভলি করলে কিছু যায় আসে না। পজিটিভলি করলে এমন আহামরি ভালো লাগে না যার জন্য আমি আউট অফ দ্য ওয়েতে যায় কিছু একটা করবো। সো ইররিলেভেন্ট মোস্টলি। সাদমান বলতে পারবে, সাদমানের এক্সপেরিয়েন্স আছে। সাদমান জিনিস হচ্ছে আপনাদের যারা এখন কন্টেন্ট দেখতেছে, ঠিক আছে,
এর মধ্যে কিছুদিন 10 বছর পর কিংবা 5 বছর পর when they will grow up ওরা বিভিন্ন পজিশন পাওয়ারে কিন্তু যাবে, ঠিক আছে, এন্ড দে উইল বি ইয়োর অ্যাডমায়ারার্স, তারা আপনার অ্যাডমায়ার হবে, বাট ওর কিছু সাইড থাকবে যেটা আপনি কোনোভাবে ব্যক্তিগতভাবে সাপোর্ট করতে পারতেছেন না। সো ইন দ্যাট পার্টিকুলার কেস আপনি কি করবেন? আপনি যদি সম্পূর্ণ তাকে জাস্ট ইগনোর করার চেষ্টা করেন, ও আরো খারাপ কাজ করে যাবে। অন দি আদার হ্যান্ড, যেহেতু সে আপনাকে অ্যাডমায়ার করতেছে, একটা রেসপেক্টের জায়গা ওর মনে আপনার জন্য আসছে, ইউ ক্যান ট্রাই টু কনভিন্স হিম, এন্ড ওর হাতে যে পাওয়ারটা আছে ওই পাওয়ার দিয়ে আপনার যে এজেন্ডা আছে মানুষকে হেল্প করার জন্য, ওইটা আপনি বাস্তবায়ন করতে পারেন। এবং এই জিনিসটা যত দিন যাবে ইউ উইল সি দ্যাট হ্যাপেনিং, বিকজ আমি এখন বহুত মানুষকে দেখছি, আমি এখন মানুষের সাথে খুব একটা সেলফি টেলফি কিংবা একটু ডিসোসিয়েটিভ জায়গায় যাই, ট্যাগ ট্যাগ চাইলেও করবো না কিংবা চাইলেও নামটা মেনশন করবো না, বিকজ আপনি কোনো গ্যারান্টি দিতে পারেন না যে কে কোন জায়গায় কি আকাম করে বসে। আকাম করবে একজন, নাম টানবে আপনার, সো দ্যাট পার্সন উইল ড্র্যাগ ইউ ইনটু ইট। সো কিছু মানুষ অফকোর্স ওরকম করবে, সো পারলে ওদের কাছে যে পাওয়ারটা আছে ওইটা আপনি ইউজ করেন মানুষের ভালোর জন্য, আর চাইলে আপনি ইগনোর করতে পারেন। দ্য ওয়ার্স উড বি আপনি ওর উপর রেগে গেলেন, ওকে আরো চাচা দিলেন, ও কাজগুলো আরো বেশি গুণে আপনার উপর করা শুরু করলো। সো কেউ জিতবে না, সো ট্রাই টু ইউজ দেম ইনস্টেড অফ ইগনোরিং দেম, এটা আমার মনে হয় আর কি। হ্যাঁ না বেশি সিরিয়াস হয়ে গেছে, আনফরচুনেটলি, মাই ব্যাড। আজকের পডকাস্টটা রেসপেক্ট দিয়ে করা হয়েছে দেখে আমার খুব খুশি লাগছে, মানে টপিকটা মানে হচ্ছে পরে সাদমান যখন ইয়ে করছে এবং সাদমান যে কোশ্চেন গুলো দিচ্ছে ওই কোশ্চেন গুলো আমার খুব ভালো লাগছে। সো আই থিঙ্ক একটা হোলসাম এপিসোড হয়েছে, এন্ড দেখি সবাই কমেন্টে কি জানায়। আজকে ডিসকাশনটা খুব ভালো লাগছে আমার কাছে। করেন, তারপর আরেকটা জিমেইল অ্যাকাউন্ট খুলে আরেকবার সাবস্ক্রাইব করেন, এবং তারপর আপনার আশপাশে হ্যাঁ রাইট, এটা কিভাবে মানে যায় না, রাইট? রাইট আমাকে সাবস্ক্রাইব করতে উৎসাহ দিন, রাইট? গুড, অ্যাবসলিউটলি। এন্ড লাস্টে একটা ব্রেইনস্টর্মিং সেশন রাখি যে আপনাদের কোনো যদি সাজেশন থাকে যে আমরা কি করতে পারি, যেহেতু আমরা একটা জিনিস আইডিয়া ডিসকাস করতেছি যে প্রতি সপ্তাহে একটা করতে গেলে অনেক দেরি হয়ে যায়। সো আমরা যদি মনে করি কোনো ট্রেন্ডিং টপিক আসলো, আমরা 10 মিনিট কথা বললাম, তারপরে আপলোড করে দিলাম। সো ট্রি অন দ্য ট্রেন্ড, দ্যাট উড বি দ্য নেম অফ দ্য শো। সো এরকম হইতে পারে। সো আপনাদের যদি কোনো আইডিয়া থাকে প্লিজ কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। এন্ড অফ কোর্স আইডিয়া জিনিস বলে রাখি যে উই আর আই গেস রিপ্লাই দিবে প্রথমে, অলওয়েজ তারপর ওয়েলকামিং আপনাদের নিউ ইমেল আইডিয়াস। করে ধন্যবাদ জানাবেন। এডিটিং আইডিয়া থাকে, আপনি যদি কোনো মিম আইডিয়া থাকে প্লিজ ওগুলো শেয়ার করবেন, উই আর অলওয়েজ ওপেন ফর দ্যাট।